নাম্বার 7। তো আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকগুলোকে ডিসকাস করব। হ্যালো। স্যার 8 হবে না ক্লাস? হুম এটা কি 8 নাম্বার নাকি? হ্যাঁ, যাই হোক, তাহলে 8 হলে 8 হবে, এটা 7 বা 8 এরকম কিছু একটা হবে, দেখে নিও। ওকে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছি একটু বলো দেখি। ও, প্রিভিয়াস ক্লাসের নোটটা এখনো দেওয়া হয়নি, আমি এই ক্লাসের শেষে ওটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ করে দিয়ে দিচ্ছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম কি, বলো একবার কেউ একজন। বলো, কেউ ক্লাস দেখোনি তার মানে নাকি? দাদা আমার তো দেখা হয়নি, আমার পড়া হয়নি আগের ক্লাসটা। স্যার আমারও হয়নি। আগের ক্লাস মনে হচ্ছে জমিদারি বন্দোবস্তের সিস্টেম গুলো হয়েছিল। হ্যাঁ, মানে আমরা আগের দিন পড়েছিলাম, আগের ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ব্রিটিশদের নেওয়া ইকোনমিক পলিসিস। হ্যাঁ, ইকোনমিক পলিসিস গুলো আমরা দেখেছিলাম, এবং তার সাথে অনেকগুলো তোমার ইভেন্ট হয়েছিল। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বিফোর 1857, 1857 আগে যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটা সম্পর্কে আমরা দেখেছিলাম। ওকে, এটুকুই হ্যাঁ, আমরা ওই দেখেছি। যে মার্কেন্টালিজম, এই হ্যাঁ, হ্যাঁ, ক্যাপিটালিজম, এই ধরনের জিনিসগুলো ছিল, একটু দেখা হয়েছিল ক্লাসটা। হ্যাঁ, ঠিক। এটা কিন্তু দেখে নেবে, তার মানে এটা আগেরটা ছিল 7 নম্বর ক্লাস, তোমরা ঠিকই বলেছো, এটা কিন্তু আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস হবে এটা। হ্যাঁ, দিস ইজ ক্লাস নাম্বার 8, দিস ইজ ক্লাস নাম্বার 8। ওকে, বেশ। তো আজকের ক্লাসটা কিন্তু অনেক বড় ক্লাস, দেখা যাক আমরা কতদূর করতে পারি, একটা পার্টে না হলে দুটো পার্টে হবে। আজকে অনেক বড় ক্লাস বলতে আজকে অনেক পড়তে হবে। আমরা আজকে পলিসিজ অ্যান্ড ডকট্রাইনস ব্রিটিশ ইন্ডিয়া বিফোর 1857, 1857 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশরা যে সমস্ত পলিসিসগুলো বা যে সমস্ত ডকট্রাইনসগুলো অ্যাপ্লাই করেছিল সেটা সম্পর্কে আমরা দেখতে চলেছি। এবং দাদা তারপর, হ্যাঁ বলো। দাদা বলছি, আজকে যে ক্লাসটা হবে এটার পিডিএফটা একটু দিতে পারবে এখন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি আজকের ক্লাসের শেষে তোমাদের গত দিনের ক্লাসের পিডিএফ আর আজকের ক্লাসের পিডিএফ এই দুটোই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা না না না, গ্রুপে আমি কেউ একজন জিজ্ঞেস করেছো কোনো একটা পিডিএফ দিতে, সেটা কিসের আমি দেখে নিচ্ছি। না হ্যাঁ, দাদা, আমি স্যার বলছি এখন যদি পাঠিয়ে দাও তাহলে একটু ভালো হয় আর কি, যদি পারো। এখন তো পিডিএফ করা নেই, তাহলে আমাকে এখন আচ্ছা, ক্লাস ঠিক বন্ধ আছে, করতে হবে। হ্যাঁ। ঠিক আছে তাহলে। ঠিক আছে, চলো ক্লাসটা দেখতে থাকো, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি, একবার পড়ে নিও। একবার নয়, বেশ কয়েকবার পড়বে। চলো, এখান থেকে কি ইম্পর্ট্যান্ট জিনিস আছে সব আমি আলোচনা করব। তাহলে অ্যাকচুয়ালি স্যার আমার মানে আগের ক্লাসটা পিডিএফ ছিল না বলে দেখা হয়নি আসলে। লাইভ ক্লাসে থাকতে পারিনি তো তাই। ঠিক আছে, ওকে ওকে, নো ইস্যু, আমি আজকে পিডিএফ দিয়ে দিচ্ছি। তারপর আমরা দেখো, প্রথম এটা গেল পার্ট, তারপরের পার্টে যখন আমরা আলোচনা করব তখন লোকাল রিবেলিয়ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতবর্ষে যে কৃষক আন্দোলন হয়েছে, যে মানে উপজাতি যে বিদ্রোহগুলো হয়েছে বা সিভিল আপরাইজিংস যেগুলো হয়েছে সেগুলো দেখব। আজকে মিলিটারি আপরাইজিংসটা দেখতে পারবো না। ভারতবর্ষের মিলিটারি আপরাইজিংস হচ্ছে যেটাকে আমরা বলি রিভোল্ট অফ 1857। রিভোল্ট অফ 1857টা আমরা নেক্সট ক্লাসে দেখব, এই ক্লাসে আজকে হবে না। তাহলে আজকে আমরা কি দেখতে চলেছি? ব্রিটিশদের নেওয়া পলিসিস, তাদের ডকট্রাইনস, তাদের তারপর আমাদের ভারতে ঘটে চলা যে লোকাল রিবেলিয়নগুলো হয়েছে, হ্যাঁ, সংগ্রাম, বিদ্রোহ, সেই বিদ্রোহগুলো, সেখানে কৃষক বিদ্রোহ দেখব, ট্রাইবাল মুভমেন্ট দেখব, আর সিভিল আপরাইজিংস দেখব। তো এই ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের শুরুতেই বলে দিই, কারণ মাইক অন আছে, অফ করে দাও। শুরুতেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পিজেন্ট মুভমেন্ট বা ট্রাইবাল মুভমেন্ট বা সিভিল আপরাইজিংস যাই বলি না কেন, এইগুলো আমাদের অনেকগুলো আছে, অনেক কয়টি আছে। তো সেইগুলোকে এক্স্যাক্টলি সমস্ত কিছু মনে রাখা সম্ভব নয়। আর যখন আমরা এই রিবেলিয়ানগুলো বলছি, একটু আলোচনা করি। দেখো, এখানে ক্লাসগুলোকে আমি এমনভাবে সাজিয়েছি যে তোমরা এখান থেকে যে যে থিওরি লিখতে দিবে না পরের বার থেকে বলছে, তো সেইটাও যাতে কমপ্লিট হয় সেভাবেই কিন্তু নোটটা তৈরি করা হয়েছে, সেটা সেভাবেই তোমাদেরকে আমি প্রোভাইড করব। ওকে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ইন ডিটেলসে কিন্তু আলোচনা আছে। আচ্ছা,
তো এই ক্ষেত্রে যখন আমরা এই সমস্ত লোকাল রিবেলিয়ানগুলোর কথা বলবো, লোকাল রিবেলিয়ান, তো একটা জিনিস মাথায় রাখবে যে এর ফিচার্স যদি তুমি দেখো, যে লোকাল রিবেলিয়ান্সগুলো যেখানে যা হয়েছে, হ্যাঁ, এর ফিচার্সগুলো যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পারবে যে এখানে তুমি বলতে পারো যে এখানে কোনো ফিক্সড ইয়ার নেই, মানে এই বিদ্রোহ কবে হয়েছিল সেই বা ওই বিদ্রোহ কবে হয়েছিল এরকম কোনো ফিক্সড ডেট নেই। এটা দীর্ঘ সময় ধরে চলা একটা সংগ্রাম। ঠিক, দেখো ছোট ছোট জনগোষ্ঠী মিলে এই সংগ্রামগুলো করছে, ছোট্ট একটা জায়গায় এই সংগ্রাম হচ্ছে, ন্যাশনালি বা সেন্ট্রালি কোনো ওয়াইড স্প্রেড মুভমেন্ট এগুলো ছিল না, যার কারণে এগুলো সবই ছিল প্রভিন্সিয়াল বা একদম ক্ষেত্র বিশেষ এক একটা আন্দোলন। আর এই ক্ষেত্র বিশেষ ছোট ছোট আন্দোলনগুলোকে ব্রিটিশ সরকার মানে বিশেষভাবে কিন্তু এগুলোকে সাপ্রেস করে দিত, এগুলোকে দমন করে নিত। ওকে, যার কারণে এর ফিক্সড ডেট নেই। যেমন এমন এমন তোমরা যদি দেখবে যে মুভমেন্ট সেটা বছরের পর বছর, 30 বছর, 40 বছর, 20 বছর ধরে চলছে, হ্যাঁ, নতুন নতুন লিডাররা এসে লিডারশিপ দিচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে চলবে। তাহলে প্রথম পয়েন্ট এদের ফিচারে এটা বলতে পারি যে নো ফিক্সড ইয়ার, নো ফিক্সড ইয়ার, ফিক্সড ইয়ার বলে কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলতে পারো, ফিক্সড ইয়ার যেমন নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, টাইম পিরিয়ডটা তো জানা যাবে, টাইম পিরিয়ডটা জানা যাবে। সো আমরা ক্লাসে ওটাই রেখেছি, টাইম পিরিয়ড, যে কত সাল থেকে কত সালের মধ্যে এই সংগ্রামগুলো হয়েছে। এটা 2 নম্বর ফিচারের মধ্যে যদি বলতে থাকো, যে এখানে দেখবে যে এই আন্দোলনগুলো বা এই রিভোল্টগুলো হচ্ছে সিঙ্গেল একটা পয়েন্ট নিয়ে, ঠিক আছে না, এই জন্য এটাকে বলতে পারো যে সিঙ্গেল পয়েন্ট রিভলিউশন, সিঙ্গেল পয়েন্ট রেভলিউশন বা রিভোল্ট, সিঙ্গেল পয়েন্ট রিভোল্ট এমনটা বলো। আর 3 নম্বর কথা যদি বলি, যে এইখানে যেটা বলছিলাম যে এই রিবেলিয়ানগুলো না বিভিন্ন ফেজে চলবে, ঠিক আছে, দীর্ঘ মানে কয়েকটা ফেজে চলবে, তার মানে মেনি ফেজেস, দেয়ার আর মেনি ফেজেস, এখানে অনেকগুলো ফেজে এই আন্দোলনগুলো সংগঠিত হবে, এটা ফিচার্সের মধ্যে গেল। এবার কথা হচ্ছে দাদা এই জিনিসগুলোকে মনে রাখবো কি করে। এবার সত্যি কথা বলি, এই যে যে চ্যাপ্টারটি না, এই চ্যাপ্টারটি অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন আসে খুবই কম। কি বলছি বুঝতে পারছো? চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু প্রশ্ন আসে খুবই কম, এবং কোনো বছর প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তার মানে এখানে আমার পরিশ্রমটা বেশি করতে হবে, রেজাল্টটা খুব কম আসবে। তা সত্ত্বেও আমরা কিন্তু এটাকে ইগনোর করতে পারি না, কারণ যদি তোমাকে প্রশ্ন করে, কারণ এখন যদি ডেসক্রিপটিভ মোডে যখন বিসিএস হবে, তখন যখন তোমায় প্রশ্ন করবে যে ভারতবর্ষের ট্রাইবাল মুভমেন্ট সম্পর্কে যা জানো লেখো, তো সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ট্রাইবাল মুভমেন্ট সম্পর্কে কিছু না কিছু পয়েন্ট তোমাকে টাচ করে যেতে হবে। তো সেই সমস্ত উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের এই ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে। ওকে, বেশ। তো তবুও বলছি যে এমসিকিউ পার্সপেক্টিভ থেকে বা প্রিলিমিনারি পার্সপেক্টিভ থেকে এই চ্যাপ্টারে যে বিষয়গুলো, বা তোমরা যদি নিজেদের মতন করে নোট এই নোটগুলো তো যখন আমরা পরবর্তীকালে এই বিষয়ে ডিটেলস বা ডেসক্রিপটিভ মোডে যখন আমরা পড়তে বসবো, তখন এগুলো তো আমি নোট লিখিয়ে দেবো। তো সেই নোটের ক্ষেত্রে তোমরা নিজেরাও বাড়ি বসে এটা লেখা শুরু করে দিতে পারো এখন থেকে, হ্যাঁ, এখন থেকেই নোট শুরু করে দিতে পারো। সেই জায়গায় এই যে আজকের যে ক্লাস হচ্ছে, সেই ক্লাসের যে বিষয়, এই যে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো এই বিষয়ে, এই দুটো বিষয়ের উপরে তোমরা কিন্তু যে জিনিসগুলো মাথায় রাখবে, বিশেষ করে লোকাল রিবেলিয়ানের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে সেটা কতগুলো পয়েন্ট মাথায় রাখবা, যে টপিক টু রিমেম্বার্স বলে লেখো, টপিকস টু রিমেম্বার, যে পয়েন্টগুলোকে আমার রিমেম্বার, আজকে ভুল হচ্ছে কেন লেখার মধ্যে এত, টপিকস টু রিমেম্বার, মনে রাখার মতন জিনিস। 1 নাম্বার, সবার প্রথমে মনে রাখবো যে ওয়েন, মানে এই রিবেলিয়নটা কখন হয়েছিল, তার মানে এখানে সাল তো স্পেসিফাই না, কিন্তু একটা টাইম পিরিয়ড জানতে পারবো, টাইম পিরিয়ড জানতে পারবো। তাহলে প্রথম হয়ে গেল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ওয়্যার, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, মানে এরিয়াটা কোথায় বা লোকেশনটা কোথায়। ঠিক। 3 নম্বর আমাদের এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে যে হু, অর্থাৎ লিডার কে ছিল, লিডারশিপ কে নেতৃত্ব দিয়েছিল। 4 নম্বর পয়েন্টে আমরা মনে রাখবো ওয়াই, অর্থাৎ এই রিভলিউশন বা এই রিবেলিয়ন কেন হয়েছিল, রিজনটা কি। আর 5 নম্বর একটা পয়েন্ট মনে রাখবো, রেজাল্ট, আউটকাম কি হয়েছিল বা রেজাল্ট কি হয়েছিল, রেজাল্ট আর আউটকাম। তো এই সবকটা পয়েন্টকে মাথায় রেখেই আমি আজকের ক্লাসগুলোকে সাজিয়েছি, ঠিক আছে।
যখন আমরা রিভিলিয়ন মোডে যাব, তো শুরুতেই আমরা এটা আলোচনা করে নিলাম। নাও চলো তাহলে আমাদের আজকে যেটা আমরা পড়তে চলেছি, দ্যাট ইজ পলিসিজ অ্যান্ড ডক্ট্রাইনস ব্রিটিশ বাই ব্রিটিশ ইন্ডিয়া বিফোর। দাদা তোমার প্রিভিয়াস স্লাইডটা একটু দেখাবে, হ্যাঁ বলো। প্রিভিয়াস স্লাইডটা একটু দেখাবে লেকচার। হ্যাঁ প্রিভিয়াস স্লাইডটা, হ্যাঁ দেখো। স্যার আমি একটু লেফট করে জয়েন করছি, একটু অসুবিধা হচ্ছে ইন্টারনেটে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ফাইনাল হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ চলো তাহলে চলো শুরু করি। তো সবার প্রথমে আমরা দেখছি যে পলিসিজ অ্যান্ড ডক্ট্রিনস ব্রিটিশ ইন্ডিয়া বিফোর 1857। আমরা এই যে আলোচনাগুলো এখন করব, এই আলোচনাগুলো যদিও আমরা পূর্বে পড়ে এসেছি, দেখো সেই 1793 থেকে শুরু হয়েছে, তবুও একটা ক্লাসে এগুলোকে কম্পাইল করে দিয়েছি যাতে আমাদের নোটটা প্রপারলি মেনটেন থাকে বা নোটটা যাতে প্রপারলি থাকে, ঠিক? তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটা 1793-তে এসেছিল, যেটাকে আমরা জমিদারি প্রথা বলে জানি। তারপর আমরা দেখব যে ব্রিটিশদের নেওয়া পলিসি অফ রিং ফেন্স পলিসিটাকে আমরা দেখব। রিং ফেন্স পলিসি বলতে আমরা কি বুঝি? ব্রিটিশ সরকার তাদের টেরিটরিটাকে সেফ রাখার জন্য তার বর্ডারিং যে স্টেটগুলো ছিল, সেই বর্ডারিং স্টেটগুলোর সাথে বিভিন্ন ধরনের চুক্তির মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ এমন একটা ক্যাটাগরি করে রাখা, কূটনৈতিক কৌশল গ্রহণ করে রাখা যাতে আমার টেরিটরিটা সংরক্ষিত থাকে, এটা হচ্ছে রিং ফেন্স। আর এই রিং ফেন্স যে পলিসি, এইটারই কিন্তু একটা ডেভেলপড বা এটারই একটা কি বলো যে কাস্টমাইজড ফর্ম হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ঠিক আছে? অর্থাৎ যদি বলা হয় যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স এর মূল কোথায় নিহিত আছে, তো মাথায় রাখবে যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মূল নিহিত আছে রিং ফেন্স পলিসির মধ্যে। ওকে, তারপর আমরা আজকে দেখব পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন, অর্থাৎ কিভাবে একটা নেটিভ স্টেটকে আইসোলেট করা হচ্ছে এবং তাকে সাবঅর্ডিনেট করা হচ্ছে। তারপর ডক্ট্রাইন অফ ল্যাপস দেখব, হ্যাঁ, সত্য বিলোপ নীতি বাংলাতে যেটা আমরা বলি। তারপর দেখব মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি পলিসি। এটা কি? দেখো, মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি পলিসি মানে হচ্ছে যে তোমার রাজ্যে তুমি যা খুশি করতে থাকো, আমাদের কিছু পরোয়া নেই, অর্থাৎ তোমাদের মধ্যে যা অশান্তি গন্ডগোল হচ্ছে তোমরা তোমাদের মতন বোঝো। ব্রিটিশরা খুব সুচতুরতার সাথে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু গ্রহণ করেছে। যেমন তোমরা যখন দেখবে যে এই মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি পলিসি, এটা ইংরেজরা অ্যাপ্লাই করেছিল হচ্ছে আফগানিস্তানে, ঠিক আছে? আফগানিস্তানে অ্যাপ্লাই করেছিল, কারণ আফগানিস্তানের নিজেদের রাজ্যের মধ্যে যে গৃহযুদ্ধ ছিল, ব্রিটিশরা জানতো এরা নিজেদের গৃহযুদ্ধ করে নিজেরাই শেষ হবে, সো আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আসছে তোমার পলিসি অফ প্রাউড রিজার্ভ। হ্যাঁ, এটাও সুন্দর, আমরা দেখবো আজকে। পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন। তো এই কয়টা টপিক নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে। সো দেখো, এই কয়টা টপিকের ওপরে কিন্তু মেইনসে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে, আর যদি আমাদের জানা না থাকে তাহলে পরে আমরা কিন্তু বলবো যে হায় ভগবান, কি হলো, এটা তো পড়িনি কোনোদিন। সো এই টার্মগুলো আমরা সবাই জানতে পারবো, এই জন্য এটাকে করা। চলো এবার এক এক করে আমরা জিনিসটাকে দেখি। সবার আগে আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। আমরা জানি যে পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল এটা কর্নওয়ালিস করেছিল। কর্নওয়ালিস যখন গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন তখন এটা তিনি করেছিলেন 1793-তে। কেন এটা তিনি করেছিলেন? কারণ তার আগে তিনি দেখছিলেন যে এই সময় ব্রিটিশ সরকার কিন্তু ভারতবর্ষে শুধু ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে নয়, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শুধু একটা ট্রেডিং অর্গানাইজেশন তা ছিল না, বরঞ্চ তাদের পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটা কিন্তু ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছিল আফটার দ্য ব্যাটল অফ বক্সার। তাহলে বক্সারের যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ের সাথে সাথে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনও কিন্তু ভারতবর্ষে শুরু হয়েছিল। সেই ক্ষেত্রে যখন আমি কোথাও একটা জমি দখল করলাম, সেই জমি দখল করে যদি সেইখানে আমি অ্যাডমিনিস্ট্রেশন প্রোভাইড করি, তাহলে তার জন্য আমাকে তো কিছু খরচ গ্রহণ করতে হবে, মানে সেখান থেকে তো আমার কিছু খরচ হবে। আর সেই খরচগুলো করার জন্য বা আমি যে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশন প্রোভাইড করছি তার জন্য তোমাকে তো আমায় ফিস দিতে হবে। আর এটার জন্য কি দরকার ছিল, উপায়টা কি ছিল? এটার জন্য উপায় ছিল হচ্ছে ট্যাক্সেশন, মানে কর গ্রহণ করা। তো সেই ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস দেখলো যে এই ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে কোম্পানির সব থেকে বেশি সুবিধা হবে যদি আমি কি করতে পারি না, যদি আমি কোনো
জমিদার গ্রুপ তৈরি করে ফেলতে পারি। দেখো কর্নওয়ালিস ইনি একটু বিখ্যাত। কেন বিখ্যাত? বিখ্যাত বলতে কি, ইংরেজদের একজন খুবই আস্থাশীল একজন ব্যক্তি ছিলেন। কারণ কর্নওয়ালিসকে কিন্তু ব্রিটিশরা কিন্তু আমেরিকাতে পাঠিয়েছিল। আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে দমন করার জন্য কর্নওয়ালিসকে ওখানে পাঠিয়েছিল। এই কর্নওয়ালিস যদিও তিনি আমেরিকা স্বাধীনতা যুদ্ধের আগেই ব্রিটেনে ফিরে গিয়েছিল, কারণ তার স্ত্রীর শরীর খারাপ ছিল, সেই জন্য উনি ফিরে গিয়েছিলেন ব্রিটেনে। ঠিক আছে, তো তার পরবর্তীকালে তিনি ফিরে আসার কয়েক বছরের মধ্যেই কিন্তু ব্রিটেনরা আমেরিকাতে পরাজিত হয়, আমেরিকারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তা সত্ত্বেও ব্রিটিশরা বা ব্রিটেন এই কর্নওয়ালিসের উপরে বিশেষ ভরসা রেখেছিল, এবং কোম্পানির শাসন এবং ব্রিটিশ শাসনের যে মূল ভিত্তি ভারতবর্ষে প্রস্তুত হচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতে কর্নওয়ালিসকে ভারতে পাঠানো হয়েছিল। এই কর্নওয়ালিস নিজে একটা জমিদার পরিবারের সন্তান ছিল, মানে বলতে পারো যে কর্নওয়ালিস একটা জমিদার ছিল। তো যার কারণে সে নিজে জমিদার হওয়ার জন্য, নিজে ল্যান্ডলর্ড হওয়ার জন্য সে কিন্তু এই ল্যান্ডলর্ড সিস্টেমটা ভারতে ইন্ট্রোডিউস করেছিল। কারণ সে জানতো যে কোন প্রজার কাছ থেকে কিভাবে আমি ট্যাক্স কালেক্ট করব, কোন অফিসার নিয়োগ করব, সে করাপ্টেড হয়ে যাবে। সো এত কিছুর আমার দরকার নেই। তাহলে আমি কি করব, আমি একটা গ্রাম বা কয়েকটা গ্রামকে মিলিয়ে একজন জমিদার বানিয়ে ফেলবো, জমিদারের কাছে বিক্রি করব, এবং সেই জায়গা থেকে যা কিছু ট্যাক্সের কালেকশন হবে সেটা আমি গ্রহণ করব। সো এই বিষয়টা যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসে ডিটেলসে পড়িয়ে রেখেছি, কত ট্যাক্স নেওয়া হতো, কি হতো, তো সেটা এখানে আর ফার্দার আমি এলাবোরেট করছি না। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল মানে যেটাকে আমরা জমিদারি প্রথা হিসাবে জানি, সেটা উড়িষ্যা, বিহার, বাংলাতে শুরু করা হয়েছিল প্রথমে, এবং এটা পরবর্তীকালে বারাণসীতে গিয়েছিল। ওকে, সো এইখানে ট্যাক্সেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা। এখানে একটা জিনিস আমি বলে দিই, তিনটে জিনিস এখান থেকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে চলো, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এইখানে আছে আসাম। তো এরকম করে আর কি আমাদের ভারতটা। তো এই যে মাদ্রাজ, এটা মাদ্রাজ, এটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত, নর্থ ওয়েস্ট ভারত। এটা হচ্ছে বেঙ্গল, আর এই বেঙ্গলের মাথার উপরে এখানে আছে আসাম, আর এই জায়গাটাতে আছে হচ্ছে আওয়াধ বা আওয়াধ, যাই বলি না কেন। সো বাংলাতে চালু করা হয়েছিল জমিদারি সিস্টেম। মাদ্রাজে শুরু করা হয়েছিল রায়তওয়ারি সিস্টেম। নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে শুরু করা হয়েছিল মাহালওয়ারি সিস্টেম। এটা প্রিভিয়াস ক্লাস দেখে নিলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যেত। আসাম, মনে রাখবে, আসাম বাংলার সাথে লিঙ্কড থাকলেও আসামে কিন্তু জমিদারি সিস্টেম ছিল না, আসামে রায়তওয়ারি সিস্টেম ছিল। এটা মাথায় রাখবে, প্রশ্ন জিজ্ঞেস করে। আসামে ছিল হচ্ছে রায়তওয়ারি সিস্টেম, আর বাংলার জমিদারিটা আওয়াধে ছিল, আওয়াধ, বারাণসী, ওই জায়গাতে এই জমিদারি সিস্টেমটা ওখানে পৌঁছেছিল। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে সিস্টেম। নাও তো এই পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল আমরা দেখলাম, জমিদারি প্রথা। তাহলে ইট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ল্যান্ডলর্ডস অফ বেঙ্গল। ওকে, আন্ডার দিস the government of Bengal adopted the system where landowners had to pay a fixed amount of money to the government. এখানে জমিদারকেই একটা ফিক্সড অ্যামাউন্ট গভর্নমেন্টকে, ব্রিটিশ সরকারকে পে করতে হবে। The landowners or জমিদার্স or তালুকদার্স had the power to decide how much rent to charge and could even remove tenants from the land. মানে এই জমিদাররা জমির মালিকে পরিণত হয়েছিল, এবং এই পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে যারা কৃষক, সেই কৃষকরা কিন্তু ভূমিহীন হয়ে পড়েছিল। মানে জমিদাররা যখন চাইতো যে প্রজা তাদের ট্যাক্সগুলোকে পরিশোধ না করতে পারতো, তাদেরকে তারা জমি থেকে উৎখাত করত। যার কারণে এই পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমেও কিন্তু এই যে পলিসিগুলো আমরা এখন পড়তে চলেছি না, এই যে ফার্স্ট ফেজে আমরা যে পলিসিগুলো পড়তে চলেছি, এই পলিসিগুলোর কারণেই কিন্তু এই যে রিভিলিয়ানগুলো আমরা দেখব কিছুক্ষণ পরে ক্লাসে, সেই রিভিলিয়ানগুলো হয়েছে। সেই পলিসিগুলো কিন্তু এই জন্যই ইম্পর্ট্যান্ট।
চলে আসো তাহলে ল্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা বোঝা গেল। বেশ, এবার আসো পলিসি অফ রিং ফেন্স। রিং ফেন্স পলিসির মাধ্যমে কি করা হতো, বিশেষ করে মারাঠা, মহীশূর এই দুটো রাজ্য থেকে বা এই দুটি রাজ্যের ইনফ্লুয়েন্স যেখানে যেখানে আছে তাদের থেকে ব্রিটিশ পজেশনকে বা কোম্পানির টেরিটরিকে রক্ষা করবার জন্য একটা বাফার জোন ক্রিয়েট করা ছিল হচ্ছে এই রিং ফেন্স পলিসির মূল উদ্দেশ্য। ওয়েলেসলির যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি সেটাও কিন্তু এই রিং ফেন্স পলিসির একটা এক্সটেন্ডেড ফর্ম। The East India Company would send troops and allies, and the cost of the upkeep of troops being borne by the rulers of the state. অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে ব্রিটিশ পজিশনে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোর বর্ডারিং যে স্টেটগুলো ছিল সেই বর্ডারিং স্টেটগুলোতে ব্রিটিশরা তাদের সৈন্যবাহিনীকে রাখতো এই তাদের রাজ্যটাকে সেফগার্ড দেওয়ার জন্য। আর এটা রাখার পেছনে, এটা রাখার মাধ্যমে কি হতো যে এই রাজ্যকে টপকে বা এই রাজ্যদের দ্বারা ব্রিটিশ পজিশনে কোনো হার্ম যাতে না আসে, এটা ছিল রিং ফেন্স পলিসি। তাহলে আমি আগেই বলেছি যে রিং ফেন্স পলিসিটাই হচ্ছে তার মডিফাইড বা ডেভেলপড রূপই হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ওকে, চলো তারপর আসো সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তো সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ক্ষেত্রে যেটা বলি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স কথাটা এসছে কোত্থেকে বলো তো, সাবসিডির ক্ষেত্রে, সাবসিডি। তো সাবসিডির ক্ষেত্রে সাবসিডি থেকে এসে, সাবসিডি মানে কি, সাবসিডি মানে হচ্ছে ছাড় দেওয়া, তাই না? আমাদের এখনো গভর্নমেন্ট সাবসিডি দেয় না, বিভিন্ন ক্ষেত্রে সাবসিডি দেয়। হেলথ, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্য যেটা হেলথ ফ্যাসিলিটিতে সাবসিডি রয়েছে, তেরকম করে সাবসিডি। সাবসিডি মানে ছাড় দেওয়া বা একটু রেয়াত দেখানো। ওকে, সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা বিষয়টা কি আমি একটু তোমাকে বোঝাচ্ছি। দেখো কিভাবে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের জন্য নেটিভ স্টেটকে কনভিন্স করা হতো, এটা একটু শোনো। তো সবার আগে মাথায় রাখবে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটাকে লর্ড ওয়েলেসলি ইন্ট্রোডিউস করেছিল। তবু একটা কথা মাথায় রেখো, লর্ড ওয়েলেসলি এটা কিন্তু লর্ড ক্লাইভের থেকে প্রাপ্ত হয়েছিল এই তত্ত্বটা, লর্ড ক্লাইভ থেকে, ঠিক আছে? রিং ফেন্স থিওরি, তারপর লর্ড ওয়েলেসলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স। কিন্তু একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে, যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটা ইংরেজদের আগে মানে ব্রিটিশদের আগে একজন করেছিল, সে হচ্ছে ফরাসি গভর্নর ডুপ্লিক্স। ডুপ্লিক্স কি করতো, নেটিভ রাজাদের থেকে একটা টাকা নিয়ে নিত এককালীন, এবং তাদেরকে সেফটি দেওয়ার জন্য, তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য ফ্রেন্সের সেনা দিত। বুঝতে পারছো? সো এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের যে মূল ভিত্তি, সেটা কিন্তু এই ডুপ্লিক্সের হাত ধরে ভারতে এসেছিল, অর্থাৎ এই টার্মটাকে কয়েন্ড করেছিল হচ্ছে ডুপ্লিক্স। ওকে, আচ্ছা এটা গেল। এবার আসো সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স যেটা হতো সেটা হচ্ছে, ধরো এ নামক রাজ্য, বি নামক রাজ্য পাশাপাশি আছে, আর এটা হচ্ছে ইংরেজ। তো এই ইংরেজরা এ নামক রাজ্যে প্রথমে যেত বন্ধুত্বপূর্ণভাবে, গিয়ে বলতো যে শোনো তোমার তো বিয়ের সাথে শত্রুতা আছে। তো এ বলতো হ্যাঁ আছে। বলছে তাহলে এক কাজ করো, এই আমরা ইংরেজরা বলতো যে এই বি আমাদেরও শত্রু, তাহলে চলো আমরা দুজনে মিলে ওকে অ্যাটাক করি। তখন এই ইংরেজরা আর এই এ বন্ধুকে নিয়ে একসাথে তারা বিকে অ্যাটাক করতো, পরাজিত করে দিত। পরাজিত করার পরে যখন এদের পার্টি হতো, কার কার মধ্যে পার্টি হতো, ইংরেজ আর এই এদের মধ্যে। বি তো হেরে গেছে, জিতেছে হচ্ছে ইংরেজ আর এই এ টিম, তো এদের মধ্যে পার্টি হচ্ছে। সেই পার্টিতে বসে বসে আলোচনা হতো। বুঝলি তো, পার্টি মানে একটু উল্লাস হবে, একটু খাওয়া দাওয়া হবে, তো খেয়ে দিয়ে না ওই আলোচনাগুলো হতো। ইংরেজরা বলতো শোনো এই যে বিদেশি শক্তি, এই যে বিয়ের সাথে যখন আমরা যুদ্ধ করতে গেলাম, তখন খেয়াল করলাম যে তোমার যে আর্মি রয়েছে সেই আর্মিগুলো মানে যুদ্ধ করতেই জানে না, বিষয়টা কি? তখন এ বলবে হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের সৈন্যরা তো যুদ্ধ করতে যায় না, বা তাদের এখনো মডার্ন যে যুদ্ধের টেকনিক সেটা তো জানে না। বলছে শোনো, আমরা হচ্ছি ইউরোপিয়ান কান্ট্রির লোক, আমাদের কাছে নতুন অস্ত্রশস্ত্র আছে, আমাদের মিলিটারি খুবই ওয়েল ট্রেন্ড। তাহলে এক কাজ করি, আমরা তোমাদের যে মিলিটারি আছে, তোমাদের যে আর্মি আছে তাকে ট্রেন করব। তো এতে রাজি হবে না রাজি হবে না বলো?
হ্যাঁ স্যার হবে। রাজি হও। রাজি হবে। দেখো এই গল্পটা আমি এই কারণে বলছি, সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কোনো স্টেটকে তাদের অধীনে আনার জন্য 4টে পথ ইংরেজরাও গ্রহণ করতো, 4টে পথ। এটা যখন তোমরা মাদার বুক থেকে ডিটেলসে পড়বে যখন, তখন এটা দেখবে যে আমি যেটা বলছি এটাই। তো এই জন্য 4টে পথ বোঝানোর জন্য বা 4টে ওয়ে বোঝানোর জন্য আমি এই গল্পটা বলছি। তাহলে সবার প্রথম ওরা যুদ্ধে জেতার পর যেটা বলতো এই বন্ধু যে এলাই তাদেরকে, যে তোমার আর্মিটা ওয়েল ট্রেন্ড নয়, তাহলে কি করতে হবে, আসো আমি তোমাদের আর্মিকে ট্রেনিং দেব। তো এ তখন রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে দাও। তখন ওরা বলতো যে দেখো, যখন তোমাদের আর্মিকে আমাদের লোকেরা ট্রেন করবে, তাহলে কমান্ডার কিন্তু আমাদের হতে হবে, কারণ আমরা ট্রেনার, আমরা শেখাচ্ছি, আমরা যদি কমান্ডার না হই তাহলে কি করে হবে। তখন এ রাজি হয়ে যেত, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারাই কমান্ডার হন, কোনো আপত্তি নেই। তারপর বলতো যে আচ্ছা দেখুন, এই যে যে ট্রেনিং দিচ্ছে তো দুদিন পরেই ভুলে যাবে সবাই কি হচ্ছে না হচ্ছে, তাহলে এক কাজ করো, বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের একটা টিম, আমাদের একটা আর্মির টিম তোমার রাজ্যে রেখে দাও। এ বলছে যে সে কি, সেটা সম্ভব? বলছে কেন সম্ভব নয়, রেখেই দাও, বিদেশি শক্তির হাত থেকে তোমার আর সমস্যা থাকবে না। বলছে যখন আমাদের আর্মিটা তাহলে কি হবে? এ বলছে আমাদের আর্মিটা তাহলে কি হবে? বলছে তোমাদের ওই আর্মি তো কোনো কাজেই লাগে না, ওরা যুদ্ধই করতে জানে না, ওদেরকে আমরা এতদিন ধরে শেখাচ্ছি, ওরা তো নিজেরা কিছুই পারে না, শেখালেও পারে না, ওদেরকে বাদ দাও, আমাদের আর্মি রাখো। তখন বাধ্য হয়ে এই এ টিম এই ইংরেজদের আর্মি রাখতে বাধ্য হতো। দ্বিতীয় স্টেজ হয়ে গেল। তৃতীয় স্টেজ যখন বলছে যে এই আর্মিদের খরচ খরচা কে চালাবে, তখন ইংরেজরা বলতো যে আমার যে আর্মি তোমার রাজ্যে রয়েছে সেই আর্মির খরচ খরচা তোমাকেই চালাতে হবে, কারণ তোমার রাজ্যকে সেফগার্ড করছে, সিকিউরিটি প্রোভাইড করছে, তো আমি খরচ দেবো নাকি? তো বলছে ঠিক আছে তাই হোক, তাহলে কিভাবে ওদেরকে বেতন দিব? তখন ইংরেজরা বলতে এককালীন, আচ্ছা আপনি কাজ করুন, এককালীন আমাকে কিছু টাকা দেবেন, এককালীন আমাকে যে টাকা দেবেন সেই টাকাটা দিয়ে আমি ওদের বেতন মিটিয়ে দেবো, আপনার কোনো কিছু করতে হবে না। বেশ ভালো কথা। এবার আর্মিটা অলরেডি ওই রাজ্যে তাদের ইংরেজদের আর্মিটা সেট হয়ে গেল। এইবার কিছুদিন পরে এসে আবার বলবে যে শুনুন, আপনার রাজ্যের বাইরেটা তো আমরা ট্যাকেল দিয়ে দিলাম, কোনো অসুবিধে নেই, মানে বাইরের বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করে দেবো, কোনো ব্যাপার না, কিন্তু তুমি তো রাজা, তো তুমি যখন তখন যে কোনো পলিসি নিতে পারো। হ্যাঁ রাজা বলছে হ্যাঁ পারি অবশ্যই। বলছে তুমি যদি কোনো পলিসি এমন নাও আর সেই সময় যদি কোনো গৃহযুদ্ধ তৈরি হয়, মানে যেমন বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ সরকার হয়তো কোনো একটা পলিসি গ্রহণ করেছিল, সেটা জনগণের পছন্দ হয়নি, তাই সেখানে কু হয়েছে এবং বাংলাদেশের সরকারটা পতন হয়েছে। তো এরকম বোঝানো হতো যে তুমি তো রাজা, তুমি যদি কোনো একটা মনে করো কোনো একটা ডিসিশন তুমি নিলে বা কোনো একটা ল তুমি পাশ করলে, সেটা জনগণ মেনে নিল না, গৃহযুদ্ধ শুরু হলো, তো সেটাকে তো ঠেকাতে হবে। তখন বলছে হ্যাঁ ঠিকই তো, তাহলে কি করা যায়? বলছে তাহলে এক কাজ করো, তোমার রাজসভায় আমাদের একজন লোক থাকবে। হ্যাঁ, ইংরেজরা বলছে তোমার রাজসভায় আমাদের একজন লোক থাকবে। তখন বলছে হ্যাঁ তাই হয় নাকি, তার মানে তো আপনি আমার রাজসভায় তো স্পাই পাঠিয়ে দিলেন। বলছে স্পাই না পাগল, ও কোনো কথাই বলবে না, আপনি একদম ওই ঘরের কোনায়, আপনার রাজদরবারের এক কোনায় ওকে ছোট্ট একটা চেয়ার দেবেন, ও শুধু বসে থাকবে, কোনো কথা বলবে না। তখন কি করলো, রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, কোনো কথা যখন বলবে না, কোনো হস্তক্ষেপ যখন করবে না, তো থাকুক একজন আর কি। এইভাবে তৈরি হলো কি, রেসিডেন্ট, ব্রিটিশ রেসিডেন্ট। তাহলে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের যে কটা পয়েন্ট বললাম সব কটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম হচ্ছে তাকে কনভিন্স করানো, কিসের নামে? মিলিটারি ট্রেনিং এর মাধ্যমে কনভিন্স করানো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তার আর্মিকে সরিয়ে দিয়ে ব্রিটিশ আর্মিকে রাখা। 3 নম্বর কি বললাম? একজন ব্রিটিশ রেসিডেন্টকে তার রাজ্যে রাখা, যে রাজসভাতে কি চলছে না চলছে সেই খবরাখবর ইংরেজদের কাছে গিয়ে দেবে। হয়ে গেল। এইবার 4 নম্বর স্টেজ। 4 নম্বর স্টেজে কি বলছে, দেখো এত সব কিছু করছো, এবার ওই যে রাজসভায় যে ব্রিটিশটাকে রেখেছিল না, ও এবার রাজার সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করা শুরু করবে, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, বরঞ্চ ও নিজে নিজেই অন্যান্য যারা রাজকর্মচারী আছে তাদেরকে প্রভোগ করবে, করে একদম রাজাকে জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে চতুর্থ অস্ত্র এবং ফাইনাল অস্ত্র ইংরেজরা নিয়ে হাজির হবে, যে দেখুন মশাই, আপনার রাজ্যের অবস্থা খুবই খারাপ, যদি বাঁচতে চান তাহলে এই যে কাজকর্মগুলো করছে এটাকে একটু পাকাপোক্ত করার মতন করে একটা সন্ধি করে নিন। যদি সন্ধিটা করেন, যদি সিগনেচারটা করে দেন,
তাহলে আপনি হয়ে যাবেন আমার সাবসিডিয়ারি অ্যালায়েন্স, মানে আপনার উপর অ্যাটাক মানে আমার উপর অ্যাটাক। আর এই রকম বিপদের মুহূর্তে যদি কেউ এই কথা বলে যে আপনার উপর অ্যাটাক মানে আমার উপর অ্যাটাক, তাহলে সবাই মেনে নেবে কিনা নেবে না? তখন বাধ্য হয়ে ওই একে এই ইংরেজদের মানে যে ডকুমেন্ট সেখানে সাইন করতে হতো। আর এইভাবে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স লর্ড ওয়েলেসলি এনেছিল, যেটার মাধ্যমে ভারতের প্রায় সমস্ত রাজ্যগুলোকে কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছিল। এখানে তোমরা নিচে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে, এটা মনে রাখার জন্য একটা নিমনিক তৈরি করেছি যে ইন্ডিয়ান স্টেটস সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে কোন কোন রাজ্যগুলোকে নিয়েছিল। হায়দ্রাবাদ সবার প্রথম, তারপর মহীশূর, তারপর তাঞ্জোর, এইভাবে। তো এইখান থেকে পরীক্ষায় না একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এই যে সিরিজটা আমি লিখেছি 8খানা রাজ্য সম্পর্কে একটা সিরিজ জিজ্ঞেস করে, হায়দ্রাবাদ, মহীশূর, তাঞ্জোর, অবধ, পুনে, গোয়ালিয়র, বরোদা, ইন্দোর। এখানে যতগুলো রাজ্য দেখতে পাচ্ছই, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা বলেছি দিচ্ছি এইটাকে মনে রাখবা, এই অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এটা মনে রাখার জন্য কি মনে রাখবে, হাম সব তো পিজি ভাই, আমরা হাম সব তো পিজি ভাই। পিজি মানে কি? পিজি মানে পোস্ট গ্রাজুয়েট, মানে আমরা যদি কেউ পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকি, হই আর না হই, তবু আমরা এটা আজকে থেকে বলতে শুরু করব যে হাম সব তো পিজি ভাই, মানে আমরা সবাই পিজি, মানে আমরা সবাই পোস্ট গ্রাজুয়েট। ওকে, এখান থেকে দেখো মনে রাখার জন্য যেগুলো ক্যাপিটাল লেটারে আছে সেগুলো মনে রাখো। এইচ ফর হায়দ্রাবাদ, এম ফর মাইসুর, টি ফর তাঞ্জোর, ও ফর অবধ। দেখো অবধের এভাবেও লেখা যায়, আবার অবধকে এভাবেও লেখা যায়, তো দুটোই ঠিক কিন্তু। তারপর পি ফর পুনে, জি ফর গোয়ালিয়র, আর এই যে ভাইয়ের বিটা হচ্ছে বরোদা, আর হচ্ছে আইটা হচ্ছে ইন্দোর। ওকে, সো এই নিমনিকটা মনে রাখতে পারো, এটা কঠিন নয়, হাম সব তো পিজি ভাই। ওকে, এটা মনে রাখতে পারবে? একটু হিন্দি কথা আর কি, হাম সব তো পিজি ভাই, আমরা সবাই পিজি। সো এইচ হ্যাঁ ফর স্যার। হায়দ্রাবাদ, এম ফর মাইসোর, টি ফর তাঞ্জোর, ও ফর অবধ, পি ফর পুনে, জি ফর গোয়ালিয়র, বি ফর বরোদা, আই ফর ইন্দোর। ওকে, তো এই গেল হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। নাও এরপর আসছি পলিসি অফ সাবঅর্ডিনেট আইসোলেশন। সাবঅর্ডিনেট আইসোলেশন মানেই বুঝতে পারছো কাউকে আইসোলেট করে দেওয়া। when imperialism grew, the Indian states worked in subordinate cooperation, acknowledging the supremacy of the British government. অর্থাৎ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম যখন ভারতবর্ষে বৃদ্ধি পেয়েছিল, তখন ভারতীয় রাজ্যগুলো এটা জেনে শুনেই একে অপরকে সহযোগিতার মাধ্যমে কাজ করত যে ব্রিটিশ সরকার আমাদের থেকে সুপ্রিম। British residents were elevated from diplomatic agents of a foreign power to executive and command officers of a superior government, which was aided by the Charter Act of 1833. খুব ইম্পর্টেন্ট। দেখো সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে যে ব্রিটিশ রেসিডেন্টকে একটা রাজ্যের রাজদরবারে রাখা হতো, তাকে এখন কি করে দেওয়া হলো, তাকে এখন একটা ডিপ্লোম্যাটিক এজেন্ট হিসাবে রাখা হলো, যে কিনা এখন কি করবে, টু এক্সিকিউটিভ অ্যান্ড কমান্ড অফিসার, সে এখন শুধু আর এজেন্ট থাকবে না, সে এখন এক্সিকিউটিভ এবং কমান্ড অফিসার হয়ে যাবে সেই রাজ্যের, যে কিনা সেই সরকারের যে মানে সেই একটা সুপিরিয়র গভর্নমেন্টের সে একজন এক্সিকিউটিভ বা কমান্ডার হিসাবে তারা যে থাকবে এবং তাদের রাজ্যটাকে পরিচালনা করবে। অর্থাৎ সাবঅর্ডিনেট আইসোলেশনের কাজ এখানে হলো চার্টার অ্যাক্ট 1833 এর মাধ্যমে। The Board of Directors issued guidelines in 1834 to annex states whenever and wherever possible, which resulted in Dalhousie's annexation policy. তো এই ডালহৌসির যে annexation policy আমরা পরে দেখব, ডক্ট্রাইন অফ ল্যাপস। তো এই জিনিসগুলোকে কিভাবে রাজ্যগুলোকে অ্যাকোয়ার করা হবে তার সমস্ত কাজ এইটার মাধ্যমে হবে। তাহলে তারপর চলে আসো ডক্ট্রাইন অফ ল্যাপস। ডক্ট্রাইন অফ ল্যাপস লর্ড ডালহৌসির ইমপ্লিমেন্ট ভারতবর্ষে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে বিশেষ মনে রাখবা যে আরেকটা কথা, ডক্ট্রাইন অফ ল্যাপস এটা অ্যাপ্লিকেবল ছিল অনলি ফর হিন্দু কিংস, অনলি ফর হিন্দু কিংস, শুধুমাত্র হিন্দু কিংসদের ওপরেই এই ডক্ট্রাইন অফ ল্যাপস ছিল। কারণ মুসলিম রাজাদের মধ্যে, কারণ দেখো হিন্দু রাজাদের মধ্যে এই প্রিমোজিনেচারের ব্যাপারটা ছিল, মানে রাজার মৃত্যুর পর
তার যে বড় সন্তান বা বড় ছেলে সে রাজা হবে, এটা হিন্দুদের মধ্যে ছিল। যার কারণে যদি কোনো রাজার সন্তানাদি না থাকতো, হ্যাঁ, তাহলে তার রাজ্যটা ব্রিটিশদের অধীনে চলে যাবে বাই ডিফল্ট। সেই পরিস্থিতিটাকে দূর করার জন্য রাজা কখনো কোনো অ্যাডপ্টেড সানকে গ্রহণ করতে পারবে না। ওকে, মানে কোনো অ্যাডপ্টেড সান এর মাধ্যমে তার যে হেরিডিটারি যে ক্ষমতার ট্রান্সফার হবে, এটা হবে না। অর্থাৎ যদি কোনো রাজার পুত্র সন্তান প্রথম বা পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজার রাজত্ব ফিনিশ, শেষ। এটা হিন্দুদের উপরে হতো শুধু, মুসলিম রাজাদের উপর হতো না, কারণ মুসলিম রাজাদের যে কেউ রাজা হতে পারতো। আচ্ছা, তাহলে ডক্ট্রাইন অফ ল্যাপস বোঝা গেল কি জিনিস? ডক্ট্রাইন অফ ল্যাপস মানে রাজার মৃত্যুর পর তার ছেলেরাই রাজা হতে পারবে, তার কোনো অ্যাডপ্টেড সাকসেসররা রাজা হতে পারবে না, এবং এইরকম পরিস্থিতি হলে সেটা ব্রিটিশ সরকারের অধীনে চলে আসবে। এবং এইটা মাথায় রাখবা, এইভাবে এই ডক্ট্রাইন অফ ল্যাপসের মাধ্যমে অনেক রাজারা, হ্যাঁ, বা অনেক রাজ পরিবার অনেকভাবে বিক্ষুব্ধ হয়েছিল, এবং পরবর্তীকালে যে রিবেলিয়ানগুলো দেখবে, সেই রিবেলিয়ানগুলো এইগুলোরই, এই সমস্ত পলিসিগুলোরই একটা বিপ্লবের ধ্বনি বা রেভলিউশন। তো এই ডক্ট্রাইন অফ ল্যাপসের মাধ্যমে সাতারা, জিতপুর, সম্বলপুর, ভগত, তারপর উদয়পুর, তারপর ঝাঁসি, নাগপুর, তাঞ্জোর, আরকট, এই সমস্ত রাজ্যগুলোকে অ্যাকোয়ার করা হয়েছিল, হ্যাঁ, ফর দ্য ল্যাক অফ সাকসেসর্স। ওকে, আচ্ছা, এরপর কি আছে? এরপর আছে পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তো এখানে দোস্ত মোহাম্মদ, দেখো আফগানিস্তানের দোস্ত মোহাম্মদ, এ বেটার 16টি বউ ছিল, 25টি মেয়ে, 27টি ছেলে। ভাবো একবার, হ্যাঁ, মানে কত হচ্ছে? 52টা ছেলে মেয়ে। তাহলে এই দোস্ত মোহাম্মদের এতগুলো সন্তানাদি ছিল, যেটা দোস্ত মোহাম্মদের মৃত্যুর পর নিজেরাই নিজেদের মারামারি করে মরতো। আর যার কারণে ইংরেজরা বলছিল, ভাই তোরা তোদের মতন করে মর, আমরা ভাই আর যাবো না ওর মধ্যে। অর্থাৎ এটাই হচ্ছে পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। এইখানে যেটা ছিল বক্তব্য, দেখো সেটা হচ্ছে এই জায়গাটা দেখো, এখানে বলা হচ্ছে যে ইন দ্য ওয়ার অফ সাকসেশন ডিফারেন্ট প্রিন্সেস সাকসিডেড ইন ক্যাপচারিং দ্য থ্রোন অ্যাট ডিফারেন্ট টাইমস। মানে সাকসেশন মানে যে ওয়ার অফ সাকসেশন মানে রাজা কি হবে, এটার পরে কি হতো, একটার পরে একটা যুবরাজ এসে ক্ষমতা দখল করতে, একটা মারা যেত। তো এই যখনই যে রাজাই বা যে প্রিন্সই এসে ক্ষমতা দখল করত, ইংরেজরা তাদেরকে কিন্তু সাপোর্ট করত। আর এই মাস্টারলি পলিসি নিয়েছিল তখন ভাইসরয় ছিল হচ্ছে লর্ড লরেন্স, 1864 থেকে 69-এর ঘটনা। তো লর্ড লরেন্স এই পলিসি অ্যাপ্লাই করেছিল বা এই পলিসি গ্রহণ করেছিল, দ্যাট ইজ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। এটা শুধুমাত্র আফগানিস্তানের জন্য, এটাও মনে রাখবে। তাহলে দিস পলিসি ওয়াজ ইনিশিয়েটেড বাই জন লরেন্স ইন রেসপন্স টু ডিজাস্টার্স অফ দ্য ফার্স্ট আফগান ওয়ার। তো আফগানদের সাথে এই কাহিনীগুলোর জন্য এটা অ্যাপ্লাই করা হয়েছিল। দেয়ার ওয়াজ নো ইন্টারভেনশন ইন দ্য সাকসেশন ওয়ার, অর্থাৎ সাকসেশন ওয়ারে কোনো ইন্টারভেনশন হবে না। ইভেন আফটার দোস্ত মোহাম্মদ ডাইড ইন 1863, the policy was based on two conditions, that the peace had, এবং তাদের সাথে যেটা পলিসি ছিল, ভাই তোমরা নিজেদের সীমানার মধ্যে যা খুশি করতে থাকো করো, কিন্তু সীমানার এপাশে এসে, অর্থাৎ আমাদের প্রভিন্সের মধ্যে এসে বা আমাদের প্রভিন্সের দিকে কিন্তু তাকানোর কোনো সুযোগ তোমাদের নেই, যা খুশি করো বাইরে থেকে করো। ওকে, এইটা ছিল হচ্ছে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। চলো, নেক্সট ইজ পলিসি অফ প্রাউড রিজার্ভ। এর মানে কি? লর্ড লিটন, the Viceroy, initiated a new foreign policy of proud reserve to establish scientific frontiers and preserve spheres of influence. অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে দেশের বা রাজ্যের সীমানা নির্ধারণ এবং সেই জায়গাতে একটা ইনফ্লুয়েন্সের স্ফিয়ার বা ইনফ্লুয়েন্সের একটা বলয় তৈরি করা। He was against ambiguity in relations with Afghanistan and wanted to pursue an aggressive approach. অর্থাৎ আফগানিস্তান কখনো কখনো ব্রিটিশদের টেরিটরির মধ্যে প্রবেশ করত, মাঝে মাঝে খুটফুট ঝগড়াঝাটি হতো। যেমনটা একটা কথা শুনবা, আফগান জাতি মানে যেটা বর্তমানে আফগানিস্তান দেখতে পাচ্ছে, এই আফগান জাতি একদম শুরুর থেকে, এই জাতি যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে সংগ্রামের ওপর বেঁচে আছে। মানে আফগানদের যদি তুমি ইতিহাস দেখো তাহলে দেখবা ওরা কখনো যুদ্ধ ছাড়া নেই, মানে যুদ্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে এই জাতিটা আজও পর্যন্ত রয়েছে। যার কারণে
আমেরিকার মতন একটা পরাশক্তি, একবার ভাবো যে এই যে তালিবান ওখানে যারা রয়েছে তারা কিন্তু আমেরিকাকেও কিন্তু দূর হাঁটিয়ে দিয়েছে। এইটা শুধুমাত্র ওই যে ল্যান্ড, ওই ল্যান্ডে যে সমস্ত মানুষ মানে একটা প্রজন্মের পর প্রজন্ম জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে যে লড়াই করা বা সংগ্রামের যে ইচ্ছা, এটা কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর। বিশেষ করে আফগানিস্তানের ক্ষেত্রে এটা তুমি সারা পৃথিবীর আর কোথাও এরকম জিনিস দেখতে পাবে না। আফগানিস্তানে যেটা হচ্ছে, ওরা সংগ্রামের উপরে যে বেঁচে থাকে। তো সেইটা তো যখন ব্রিটিশরা এটা দেখেছে যে ওরা মাঝে মাঝেই খুটফুট করে আমাদের টেরিটরির মধ্যে ঢোকে, লুটফুট করে আবার চলে যায়, তো এই জিনিসটাকে রিকভার করার জন্য বা এই জিনিসটাকে রিপেয়ার করার জন্য এই প্রাউড রিজার্ভ বলে এই পলিসিকে গ্রহণ করা হয়েছিল, যেখানে ইংরেজরা নিজেদের যে ফ্রন্টিয়ার্স, নিজেদের যে এলাকাগুলো ছিল সেইটাকে নির্দিষ্ট করেছিল সায়েন্টিফিক ওয়েতে, এবং সেইখানে একটা স্ফিয়ার্স অফ ইনফ্লুয়েন্স তৈরি করেছিল। লিটন ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট দ্য স্লো ব্রেকডাউন অ্যান্ড উইকেনিং অফ আফগান পাওয়ার। লিটন চাইতো যে এই আফগান শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিতে হবে, তাদেরকে ভেঙে দিতে হবে, হ্যাঁ, এবং তাদেরকে একটা সময় আমাদের সাম্রাজ্যের সাথে যুক্ত করতে হবে। আর এই পলিসির জন্যই কিন্তু দ্বিতীয় আফগান যুদ্ধ হয়েছিল। ওকে, এবং তারপর দুটো জাতির মধ্যে হারেনি কিন্তু আফগানরা, তারপর দুটো জাতির মধ্যে ইংরেজ আর আফগানদের মধ্যে কিন্তু এই গন্ডমার্কের সন্ধি হয়েছিল। তারপর আসো পলিসি অফ সাবঅর্ডিনেট ইউনিয়ন। এটাতে কি বলা হয়, দ্য পলিসি কেম ইনটু ফোর্স when the crown assumed direct responsibility in the year 1858। 1858 সালে যখন সরাসরি ব্রিটিশ ক্রাউন ভারতবর্ষের ক্ষমতা গ্রহণ করলো, তখন এটা লাগু করা হয়েছিল। The policy of annexation was abandoned due to the state's loyalty during the revolt of 1857। অর্থাৎ 1857 সালে ভারতের যে নেটিভ রাজ্যগুলো ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, যার কারণে যে নেটিভ স্টেটগুলোর যে লয়্যালটি সেটা ধ্বংস হয়ে গেছিল ইংরেজদের কাছে, সেটা লয়্যালটি বা বিশ্বাসযোগ্যতার জায়গাটার ছিল না। The idea of Indian states as independent sovereign states on equal footing with the crown ended with the queen adopting the title of Kaiser-i-Hind। আর যখন রানী কাইজার-ই-হিন্দ টাইটেল নিল, তার সাথে সাথে এই সমস্ত কিছু যা কিছু ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সি বা সভরেনিটি যা কিছু ছিল সেগুলো সব ফিনিশ, খতম। বুঝতে পারছো, মানে ব্রিটিশ কুইনের আন্ডারে বা সবাই চলে আসলো। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারভিনড ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। এবং এরপর থেকে ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে হস্তক্ষেপ করত, যেটা আগে ছিল না। ওকে, নাও এবার আমরা দেখে ফেললাম এতক্ষণ যে ব্রিটিশদের নেওয়া কতগুলো পলিসি। আর এই যে যতগুলো পলিসি দেখলে, এই কোনো পলিসি কিন্তু কোনো নেটিভ স্টেটের জন্য মানে লাভদায়ক বা তাদের কাঙ্ক্ষিত কোনো পলিসি ছিল না, যার কারণে এই পলিসিগুলোর সমন্বয় একটা বিপ্লব বা বিরোধ সেটা ভারতবর্ষে তিনটি শ্রেণীর মধ্যে হয়েছে। সেটা কিসের মধ্যে হয়েছে? পিজেন্টদের মাধ্যমে, ট্রাইবালদের মাধ্যমে আর সিভিল আপরাইজিংসের মাধ্যমে। তো এবার আমরা সবার আগে এক এক করে প্রথমে পিজেন্ট দেখব, তারপর ট্রাইবাল, তারপর এগুলোকে দেখব। হ্যাঁ, আচ্ছা চলো। ফ্যাক্টরস অফ পিজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কৃষক আন্দোলন বা কৃষক আন্দোলনের যে বিষয়টা ছিল, ফ্যাক্টরসগুলো কি কি ছিল দেখো। স্ট্যাগনাইজেশন অফ এগ্রিকালচার সবার প্রথম পয়েন্ট, এটাকে বোল্ড করা হয়নি আমার নোটে, তোমাদের যেটা পিডিএফ এর মধ্যে বোল্ড করে দেবো। কোনো এগ্রিকালচারটাকে না স্ট্যাগনাইজেশন করে দাও। স্ট্যাগন্যান্ট মানে কি? স্ট্যাগন্যান্ট মানে কি? পতিত করে দেওয়া, মানে বদ্ধ করে দেওয়া, তাই না? হ্যাঁ, তোমরা বলো কি বলছিলে? কমে যাওয়া। না, স্ট্যাগন্যান্ট মানে কি বলতো? স্থগিত করে দেওয়া, মানে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্যাগন্যান্ট মানে ব্যারেন করে দেওয়া বা পতিত করে দেওয়া বা স্টপ করে দেওয়া, ঠিক আছে? তো দ্য কলোনিয়াল পিরিয়ডস চেঞ্জেস, এটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের ডিটেলসে পড়িয়ে রেখেছি, ওখানে আলোচনা করেছি যে ইংরেজরা ভারতবর্ষে আসাতে আমাদের ভারতবর্ষের যে ইকোনমিটা ছিল না, মানে যেটাকে আমরা রুরাল ইকোনমি বলি, সেই রুরাল ইকোনমি টোটালি কোলাপস করেছিল। অর্থাৎ ভারতবর্ষে আগে তোমরা একটা জিনিস জানো,
যে মেগাস্তিনিসের যে ইন্ডিকা গ্রন্থটা ছিল, ইন্ডিকা, সেই ইন্ডিকা গ্রন্থে 7 ধরনের শ্রেণীর মানুষের কথা বলা হয়েছিল। মজার বিষয়, সেই 7 ধরনের ক্যাটাগরির মধ্যে ট্রেডার্সদের কোনো উল্লেখই ছিল না। বুঝতে পারছো? ট্রেডার্স মানে ব্যবসায়ী। তার মানে ভারতবাসীরা তারা কিন্তু তাদের স্ব ক্ষেত্রে নিজেরা কি ছিল, একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্কে জড়িত ছিল। যেমন কৃষক সমাজ, সে ফসল উৎপাদন করবে, যারা পাল তারা পাত্র তৈরি করবে, তারপর যারা আর্টিসিয়ানস, যারা যারা মানে আর্টিস্ট আছে, শিল্পী, তারা তাদের কাজ করবে। মানে স্পেসিফিক একটা সেক্টর, তারা নিজেদের কাজ, নিজেদের পেশায় তারা যুক্ত ছিল, যার কারণে অর্থনীতিটা সেখানে মানে এই বেকারত্বের জায়গাটা কিন্তু সেখানে ছিল না। কিন্তু ইংরেজরা ভারতে প্রবেশ করার সাথে সাথে ভারতের সেই যে যে চিরাচরিত যে কি বলি এটাকে, চিরাচরিত যে তাদের প্রফেশনস ছিল, সেই চিরাচরিত প্রফেশনসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যার কারণে ভারতবর্ষে সার্ভিস হোল্ডার একটা কমিউনিটি ক্রিয়েট হয়েছিল। বাকি ইংরেজদের আগে ভারতবর্ষের সার্ভিস হোল্ডার এই কাজ বলে কিছুই ছিল না, মানে চাকর বা চাকরি যারা করে এই ধারণাটা ছিল না। সবাই স্ব ক্ষেত্রে নিজেদের ব্যবসা বাণিজ্যে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট ছিল। তো সেই এগ্রিকালচারকে স্ট্যাগনাইজড করা, সেখানে বিভিন্ন ধরনের কলোনিয়াল পিরিয়ডে এগ্রিকালচারাল যে স্ট্রাকচার বা অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, সেখানে বিরাট বড় চেঞ্জেস এসেছিল। ঠিক আছে? কলোনিয়াল ইকোনমিকে, নিজেদের ইকোনমিকে বুস্ট করার জন্য, মানে দেখো যখন শিল্প বিপ্লব ঘটছে ইউরোপে, তখন ভারতবর্ষ মেয়ার অফ প্রোভাইডার অফ র ম্যাটেরিয়ালসে পরিণত হয়েছিল, যে শুধুমাত্র র ম্যাটেরিয়ালস তুমি প্রোভাইড করো। আগের ক্লাসে আমি আলোচনা করেছি, এখানেও বলছি এই বিষয়টা, তাহলে বুঝতে পারবে যে ধরো আমি তোমায় কিছু দিলাম আর তোমার থেকে কিছু নিলাম, এটাকে বলে ট্রেড। ঠিক? আমি তোমাকে টাকা দিলাম, তোমার কাছ থেকে কিছু জিনিস নিলাম, এটা হলো ট্রেড, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ব্রিটিশরা আমাদের ভারতীয়দের সাথে যেটা করেছিল, যে র ম্যাটেরিয়ালস এখান থেকে এরা নিয়ে চলে যাচ্ছে উইদাউট এনি মানি অর উইদাউট এনি কস্ট, সেই র ম্যাটেরিয়ালসগুলোকে তারা তাদের দেশে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ফাইনাল প্রোডাক্টে তৈরি করে সেটা আবার এসে আমাদের কাছে বিক্রি করছে, আবার আমাদের থেকে টাকা নিচ্ছে। তার মানে আমি র ম্যাটেরিয়াল ফ্রিতে নিয়ে চলে যাচ্ছি, আবার সেই জিনিসটাকেই আমি পণ্য তৈরি করে এনে এখানে বিক্রি করে টাকা কালেক্ট করছি। এই যে ব্যাপারটা, এটাকে তো ব্যবসা বলে না। আর এটার ফলে কি হয়েছিল, রুইন হয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিসের, ভারতের যে হ্যান্ডিক্রাফটস ছিল, ভারতের যে হস্তশিল্প বা কুটির শিল্প, সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এবং যখনই কোনো শিল্প বা দেশীয় যে শিল্প সেইটা যখন ধ্বংস হবে, তখন মানুষের রোজগারের জন্য একটা জায়গায় পথ খোলা, সেটা হচ্ছে চাষের জমি। আর সেই চাষের জমিতে ওভার ক্রাউডিং দেখা গেছিল, ওভার ক্রাউডিং অফ ল্যান্ড। দ্য নিউ ল্যান্ড রেভিনিউ সিস্টেম, দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে, এই জমিদারি প্রথার মাধ্যমে অনেক কৃষক ভূমিহীন হয়ে পড়েছিল, যারা জেনারেশনের পর জেনারেশন তাদের নিজের জমিতে ফসল ফলিয়েছে, খেয়েছে, বেচেছে, এই জমিদার প্রথার পরে দেখা গেল যে তারা নিজেদের জমি থেকে উৎখাত হয়েছে, বা ট্যাক্সের বোঝা এত পরিমাণ তাদের উপরে চাপানো হয়েছে যে তারা সেগুলো পরিশোধ দিতে না পেরে তারা মানি লেন্ডারের কাছে গেছে, যারা সুদখোর মহাজন, তাদের থেকে তারা সুদ নিয়েছে টাকা ট্যাক্স দেওয়ার জন্য, সেই টাকা পরে তারা শোধ করতে পারেনি, তাদের জমিটা তাদের দিয়ে দিতে হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য এই পিজেন্ট মুভমেন্টের সূচনা হয়েছে। তাহলে ল্যান্ড রেভিনিউ, সেটেলমেন্টস অ্যান্ড দেয়ার এফেক্টস, এটাও আলোচনার মধ্যে রাখবে। তারপর কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন বলতে কি বোঝো? দেখো, এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন বলতে যেটা আমরা বুঝি, এটা একদিক দিয়ে ঠিক, আবার একদিক দিয়ে ভুলও বটে। ধরো আমার একটা জমি আছে, সেই জমিতে আমি এতদিন ধরে ধান চাষ করছিলাম, সেখান থেকে যে ফসল উঠছিল সেটা খেয়ে আমি আমার পরিবার নিয়ে বেঁচেছিলাম, সেখান থেকে আমার শুধু কি হচ্ছিল, খাওয়া পড়াটা চলে যাচ্ছিল, মানে আমি বেঁচে আছি। এখন কেউ আমায় অফার দিল যে আচ্ছা দাদা, আপনি এক কাজ করুন, আপনার ওই জমিতে আপনি তো ধান লাগান, তো ধান চাল তো আপনি কিনেও খেতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে কাজ করুন,
আপনি আপনার জমিতে আবার ধান না লাগিয়ে নীল চাষ করুন। আর ওই নীল চাষ করে যে নীলের ফসলটা হবে ওটা বিক্রি করলে যে টাকা আপনি পাবেন সেটা দিয়ে আপনি খাবারও কিনে খেতে পারবেন, আবার আপনার কিছু হাতে ক্যাশ টাকাও চলে আসবে। এই যে প্রলোভন, এইগুলোর মাধ্যমে কি করা হয়েছিল না, এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশন করা হয়েছিল। যে জমিতে যেটা ফলছে বা জমি যেটা ন্যাচারাল কাল্টিভেশন সেটাকে চেঞ্জ করে দেওয়া, বুঝেছো? বা সেই যে মানে চাষের যে প্যাটার্ন সেটাকে চেঞ্জ করে ফেলাটাই হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। তারপর ইনডেপ্টনেস, সেটা বললাম যে ট্যাক্সের বোঝা, এই জমিদারি প্রথার মাধ্যমে ট্যাক্সের বোঝা এতটাই চাপিয়ে দেওয়া হতো, বন্যা হোক খরা হোক যা খুশি হোক আমার কিছু দেখার দরকার নেই, ট্যাক্স তোমায় যা দেওয়া হয়েছে সেটা পরিশোধ করতে হবে। তো সেইটার জন্য কৃষকের ওপরে প্রচুর পরিমাণে ডেপ্ট, ঋণ জড়িয়ে যেত এবং তারা সেগুলো পরিশোধ না করতে পারলে তারা তাদের জমিটাকে হারিয়ে ফেলতো। হাই ইন্টারেস্ট রেট অফ জমিনদার্স, এটা আলোচনার মধ্যে চলেই আসলো। ফেমাইন্স, দুর্ভিক্ষ আমরা যদি বলি সেটা হচ্ছে 76-এর যে আমরা দুর্ভিক্ষের কথা বলি, হ্যাঁ, যেটা 1770-তে হয়েছিল। তো এই বিভিন্ন যে দুর্ভিক্ষগুলো হয়েছিল না, এই দুর্ভিক্ষের জন্য কিন্তু কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। এবং রিডাকশন ইন প্রোডাকশন, এবং এক জমিতে যে ফসলগুলো চাষ করলে জমির উর্বরতা শক্তি কমে যায় সেই সমস্ত ফসল জমিতে ফলানোর জন্য জমির উর্বরতা শক্তি কমে যেত, যার কারণে প্রোডাকশনটাও কম হতো। তো সার্বিক এই সমস্ত কটা কারণকে যদি আমরা সুন্দর করে একটু পড়ে নিতে পারি, তাহলে যদি এখান থেকে আমায় বড় প্রশ্ন দেয়, এভাবেই প্রশ্ন দিবে ভাই যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ পিজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে পিজেন্ট মুভমেন্টসের ফ্যাক্টরগুলি আলোচনা করো, ব্যাস। তো এই বিষয়গুলোকে আমাদের এলাবোরেট করতে হবে, ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে। ওকে, তাহলে এবার এক এক করে দেখি। পিজেন্ট মুভমেন্ট দুটো ফেজে আমরা আজকে দেখব। এক তো দেখব যে ফার্স্ট ফেজ, যেটা কিনা 1857-র আগের মুভমেন্টগুলো, আর একটা দেখব সেকেন্ড ফেজে 1857-র পরের মুভমেন্টগুলো। তো আমরা 1800-র প্রথম শুরু করছি, যে ফার্স্ট ফেজ, দ্যাট ইজ পিজেন্টস মুভমেন্টস বিফোর 1857। তো এই যে বিপ্লব, এর নেচারগুলো কেমন ছিল আমি তো আগেই বলেই দিয়েছি। তো এইখানে লিডারশিপের কথা যদি বলো, যে এইখানে পার্টিকুলার কোনো লিডার তুমি দেখতে পাবে না, কারণ দীর্ঘদিন ধরে এই সংগ্রামগুলো চলবে। হ্যাঁ, আজ একজন লিডার থাকবে, তাকে অপ্রেস করা হবে বা তাকে সাপ্রেস করা হবে, এবং তারপর তার মৃত্যুর হবে, তার 20 বছর পর আরেকজন নতুন নেতা হবে, এইভাবে আর কি চলতে থাকবে। এবং এই পিজেন্ট মুভমেন্টগুলো পরবর্তীকালে, মানে 1857 সালের আগে যে পিজেন্ট মুভমেন্টগুলো দেখবে, এইখানে তোমরা দেখবে যে এইখানে ন্যাশনাল ইন্টারেস্ট সাবডিউ করা হচ্ছে। কিন্তু 1857-র পর 1947 পর্যন্ত যে কৃষক সংগ্রামগুলো হবে, সেখানে দেখবা হয় কোথাও কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস গিয়ে সহযোগিতা করবে, বা ভারতের কমিউনিস্ট পার্টিরা গিয়ে সহযোগিতা করবে, কিন্তু 1857-র আগে এই সুযোগগুলো ছিল না। ওকে, চলো এক এক করে দেখি আমরা। আচ্ছা, সেকেন্ড ফেজে কি দেখতে পাবা? হ্যাঁ, যেটা বললাম যে এইখানে মহাত্মা গান্ধীর মতন নেতা, সর্দার বল্লভভাই, সোশ্যালিস্ট যে ফ্যাকশন রয়েছে কংগ্রেসের বা কমিউনিস্ট, তাদের সহযোগিতা পাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো। সো যেহেতু আমি এটা নোট দেবো, তোমরা পড়ে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটাকে আর আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি না। আচ্ছা, তাহলে 1857-র আগে প্রথম যে রিভোল্ট আমরা দেখতে চলেছি, দ্যাট ইজ সন্ন্যাসী রিভোল্ট। ওকে, নাও সন্ন্যাসী রিভোল্টটা হচ্ছে, এটা বলা হয় যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম কৃষক আন্দোলন, এই সন্ন্যাসী আন্দোলনটাকে বলা হয়। এবার একটা কথা আছে দাদা, সন্ন্যাসী আন্দোলনটা কি কৃষক বিদ্রোহ না সিভিলিয়ান রিভোল্ট? তো মাথায় রাখবা, সন্ন্যাসী বিদ্রোহটা কৃষক বিদ্রোহও বটে, আবার সিভিলিয়ান মুভমেন্টও বটে। ইংরেজ সরকার সেই সময় যেটি করতো, যে তাদের রিলিজিয়াস প্লেসে ভিজিট করার জন্য বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করতো, হিন্দু মুসলিম ফর বোথ উভয়ের জন্য। একটা ঘটনা কি হয়েছিল জানো সন্ন্যাসী বিদ্রোহের মূলে? বিষয়টা ছিল যে একটা সময় ছিল এই সন্ন্যাসী মানে কি, সন্ন্যাসী বা ফকির, যাদের নিজেরা ধর্ম প্রচার করে বেড়ায়, মানুষের বা সমাজের শুদ্ধি বা সোশ্যাল রিফর্মের জন্য এরা কাজ করে। তো এরা তো নিজেরা কখনো ফসল ফলায়নি,
এরা অন্যের ওপর নির্ভরশীল ছিল। মানে যে ভক্তের বাড়িতে যেত সেই ভক্ত যা দিত বা যা সেবা করাতো, যা খাওয়াতো, সেটা খেয়ে এরা বেঁচে থাকতো। আজও সেটাই চলছে। তো আগে এই ব্রিটিশদের আগে তারা কিন্তু এই সন্ন্যাসী বা ফকির ক্লাস যারা, এরা তাদের যে ডিভোটিদের বাড়িতে, তাদের ভক্তের বাড়িতে যখন যেত তখন তারা খুব ভালো খাওয়াতো, ভালো আদর যত্ন করত। কিন্তু ইংরেজদের ভারতবর্ষে শাসন কায়েম হওয়ার পরে দেখা গেল যে তারা যে যজমানের বাড়িতে যাচ্ছে বা তারা যে ভক্তের বাড়িতে যাচ্ছে, সেই ভক্তের বাড়িতে নিজেদেরই খাবার জিনিস নেই। তার সন্ন্যাসীদের বা ফকিরদের কি খাওয়াবে? বুঝতে পারছো পরিস্থিতিটা? এই সমস্ত কিছু কারণের জন্য সন্ন্যাসীদেরকে বা ফকিরদেরকে মানে মোটিভেট করেছিল যে এই বিদ্রোহটা করার জন্য। তাহলে সন্ন্যাসী বিদ্রোহ, ওই যে বলেছিলাম কখন হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে, লিডারকে, এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে সন্ন্যাসী বিদ্রোহ যে সময়কাল, সেটা হচ্ছে 1763 থেকে 1800 সালের মধ্যে। এরিয়া ছিল বাংলা, এবং এর নেতার মধ্যে প্রমিনেন্ট লিডার্সদের মধ্যে একটা নাম মনে রাখতে হবে, মজনুম শাহ। মজনুম শাহ, ওকে। এটা সাপোর্ট করেছিল, এই সন্ন্যাসী রিভোল্টকে সাপোর্ট করেছিল ভবানী পাঠক, হ্যাঁ, এবং দেবী চৌধুরানী। ঠিক আছে। ইমিডিয়েট কজ কি ছিল? দ্য ব্রিটিশ ইম্পোজ রেস্ট্রিকশন অন পিলগ্রিমস ভিজিটিং অ্যান্ড দ্য হলি প্লেসেস, ওকে, অফ বোথ হিন্দুজ মুসলিম। মানে তীর্থযাত্রীদের তাদের যে পবিত্র স্থান, সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করেছিল ব্রিটিশ সরকার। এটা ইমিডিয়েট কজ ছিল। বাট আগে যে কারণগুলো বললাম সেটা হচ্ছে, সেগুলোও কারণ এত বড় একটা সংগ্রামের। The Bengal famine of 1770 sparked a rebellion among landless peasants, displaced zamindars. ও একটা বিষয় তো আমি আলোচনার মধ্যে আনতে ভুলে গেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেসড জামিনদার্স। এই যে পিজেন্ট মুভমেন্টই বলো বা সিভিল মুভমেন্টই বলো, এই জায়গাতে তুমি দেখবে জমিদার শ্রেণীর কিছু অংশও কিন্তু এরা মানে জমিদার শ্রেণী বা রাজা মহারাজা, তারাও এই সংগ্রামে অবতীর্ণ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে। কেন কি? যে জমিদাররা, তোমরা জানো সানসেট ল বলে আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, তোমরা তো কেউ ক্লাস দেখোই নি, তাহলে আর কি করে হবে। সানসেট ল বলে একটা ল আছে, যেখানে বলা হতো জমিদারদেরকে সূর্যাস্তের আগে তোমাকে ট্যাক্সের টাকা পরিশোধ করতে হবে, বাই হুক অ্যান্ড ক্রুক, যে কোনো উপায়ে তুমি পারো, ওকে। তো সেটা যদি তুমি শোধ না করতে পারো, তাহলে সূর্য অস্ত যা গেল, তো তোমার জমিদারিও গেল। তো এই সানসেট ল এর মাধ্যমে না অনেক জমিদারের জমিদারি চলে গিয়েছিল। যারা বেশি নিষ্ঠুরতা করতে পারেনি প্রজাদের উপর, তারা ট্যাক্স টাইমলি কালেক্ট করতে পারেনি, আর টাইমলি ব্রিটিশদের শোধও দিতে পারেনি, আর তখন কি হয়েছে, তাদের জমিদারিটা চলে গেছে। তো সেই সমস্ত জমিদারি ক্লাস বা এমন রাজা মহারাজা আছে যাদের সমাজে আগে বিরাট একটা রেসপেক্ট ছিল, কিন্তু এই ইংরেজরা আসার পর তাদের যে বিভিন্ন ধরনের সিভিল সার্ভেন্ট, তারা মানে ইংরেজদের কর্মচারী অফিসার, তাদের যখন পদমর্যাদা একজন রাজার থেকে বেশি হয়ে গেছে, তখন রাজারা মনে করেছে এটা তো আমাদের অপমান, যে আমার দেশে আমি সর্বময় কর্তা, কিন্তু সেখানে একটা বিদেশি একজন ভদ্রলোক এসে সে বলছে আমার থেকে নাকি বেশি শক্তিশালী একজন অফিসার। তো এই সব বিভিন্ন কারণের জন্য কিন্তু এই ক্লাসটাও মানে সাপ্রেসড হয়েছিল বা অপ্রেসড হয়েছিল, যার কারণে তারাও কিন্তু এই আন্দোলনগুলোর সাথে যুক্ত হয়েছিল, ওকে। তাহলে এখানে কারা কারা যুক্ত হচ্ছে এই সন্ন্যাসী বিদ্রোহে? যুক্ত হচ্ছে ডিসপ্লেসড জামিনদাসরা, ল্যান্ডলেস পিজেন্টসরা, ডিসব্যান্ডেড সোলজার্সরা, যে সমস্ত সোলজার্সদেরকে বের করে দেওয়া হয়েছিল সেনাবাহিনী থেকে, এবং দরিদ্ররা। তার মানে এটা একটু জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের পিজেন্ট মুভমেন্টের মধ্যে যেমন সন্ন্যাসী রিভোল্টকে নিয়ে আলোচনা করছি, তেমনি যখন সিভিল মুভমেন্টের কথা হবে না, তো সিভিল আপরাইজিংস এর মধ্যেও কিন্তু সন্ন্যাসী বিপ্লবকে তোমরা রাখবে যখন তোমাদের নোট লেখার প্রয়োজন পড়বে। তো এই বিদ্রোহ আলটিমেটলি সন্ন্যাসী এবং ফকিররাও তাদেরকে যোগদান করেছিল। কারণ তো বলেই দিলাম, দ্য ফকিরস ওয়ার আ গ্রুপ অফ ওয়ান্ডারিং মুসলিম রিলিজিয়াস মেডিকেন্টস ইন বেঙ্গল, ওকে। বাংলাতে আমাদের মুসলিমদের মধ্যে যারা সন্ন্যাসী তাদের ফকিরই তো বলে না। আমাদের এখানে আমাদের বাড়িতে বলতে আমরা যখন আগে যেখানে থাকতাম, উলাসিতে থাকতাম, মানে আমরা এখন যেখানে থাকি,
তার থেকে 5 কিলোমিটার বাংলাদেশ বর্ডারের দিকে ওই এলাকাটা। তো আমাদের গ্রামে, আমরা এখন যেখানে থাকি এখানে মুসলিম নেই বললেই চলে আমাদের এই গ্রামে, কিন্তু যেখানে আমার জন্ম যেখানে হয়েছে ওই জায়গাটা মুসলিম হিন্দু সমান সমান আছে এরকম। তো ওইখানে মুসলিমদের যে অনুষ্ঠান হয়, একটা কি যেন বলে ওটাকে, ওই আমাদের উলাসিতে মাদ্রাসা আছে, ওখানে একটা অনুষ্ঠান হয় বাৎসরিক, আরে কি বলে ওটাকে? গৃহপ্রবেশ। হ্যাঁ, না ওটা বাৎসরিক অনুষ্ঠান মুসলিমদের হয়, ওটাকে কি যেন বলে? ঈদ 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 না ঈদ নয় ভাই, ওই অনেক মানে মেলার মতন হয় আর কি ভাই। আরে কি মহরম। মহরম না, জলসা। জলসা, এই জলসা তো বলে নাকি? হ্যাঁ জলসাই তো। মাহফিল। হ্যাঁ জলসা, মাহফিল, মাহবিল, মাহবিল শুনিনি, জলসা বলে ভাই, জলসা। তো ওই জলসাতে অনেক সন্ন্যাসী মানে এই ফাকিররা আসতো, তো আমাদের বাড়িতে আসতো অনেকেই, এটা আমার মনে আছে ছোটবেলার কাহিনী। আচ্ছা, তো নেচার অফ দ্য রিভোল্ট, ওকে। তো এর নেচার কি ছিল? এরা সরাসরি ইংলিশ ফ্যাক্টরিগুলোকে অ্যাটাক করতো এবং সেখান থেকে তারা গুডস যে পণ্য পেত বা ক্যাশ বা অস্ত্রশস্ত্র যা পেত বা অ্যামুনিশন যা পেত, গোলা বারুদ সব নিয়ে চলে আসতো। তার মানে এই রিভোল্টগুলো দেখবে আর্মড রিবেলিয়ান হতো, যেখানেই হতো যে মানে এই সমস্ত লোকেরা একবার গিয়ে ইংরেজদেরকে অ্যাটাক করতো, প্রাণহানি করতো, তারাও আবার ইংরেজরা এদেরকে সাপ্রেস করার জন্য এদেরকেও মারতো, এরকম একটা ব্যাপার। তার মানে আর্মড রিবেলিয়ান বলতে পারো এটাকে, সশস্ত্র বিপ্লব। আচ্ছা, এই সন্ন্যাসী বিদ্রোহের ওপরে সন্ন্যাসী বিদ্রোহের ব্যাকগ্রাউন্ড থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটো বই লিখেছিলেন, খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আনন্দমঠ, আর হচ্ছে দেবী চৌধুরানী। হ্যাঁ, তো আনন্দমঠ এটাও জিজ্ঞেস করে যে কবে লিখেছিলেন। আনন্দমঠ 1882-তে আর দেবী চৌধুরানী 1884-তে লিখেছিলেন, ওকে, যেটা সন্ন্যাসী বিদ্রোহের ব্যাকগ্রাউন্ডে লেখা। এবং it was a united revolt of Hindu and Muslims monks, হিন্দু এবং মুসলিম মঙ্কসদের একটা ইউনাইটেড রিভোল্ট ছিল এটি, against the British led by ওয়ারেন হেস্টিংস, এবং ওয়ারেন হেস্টিংস এর আন্ডারে যে ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে এই সংগ্রাম ছিল। ওকে, বেশ। নাও এবার আসো আমাদের নেক্সট, দ্যাট ইজ নারকেলবেরিয়া আপরাইজিং। নারকেলবেরিয়া এটা কোথায় বলো তো? বারাসাতে আছে, এটাকে বারাসাত বিপ্লবও বলা হয়ে থাকে, ঠিক আছে? বারাসাত মুভমেন্ট বা বারাসাত রিবেলিয়ান এটাকে বলে। নারকেলবেরিয়ায় মীর নিথার আলী বা নিসার আলীও বলা হয় কোথাও কোথাও, ডাকনাম যার ছিল তিতুমির। সে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল এবং সেই বাঁশের কেল্লার মাধ্যমে প্রথম তার আন্দোলনটা ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে ছিল, জমিদারদের বিরুদ্ধে ছিল, যারা মুসলিম কৃষক প্রজাদের উপরে অত্যাচার করত, তাদের উপরে ট্যাক্স আরোপ করত, এবং ব্রিটিশদের বিরুদ্ধেও তাদের সংগ্রাম ছিল। যারা ব্রিটিশ নীল চাষী ছিল সেই নীলকরদের বিরুদ্ধেও এই আন্দোলন ছিল। পরবর্তীকালে এই মীর নিসার আলী বা তিতুমিরের সংগ্রামটা পরে ওয়াহাবিজমের সাথে যুক্ত হয়ে যায় পরবর্তীকালে, কিন্তু শুরুতে এটা পিজেন্ট মুভমেন্টই ছিল, ওকে। এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি যেটা আর্মড রিভোল্ট ছিল, ওকে। 1782 থেকে 1831 পর্যন্ত এই সংগ্রাম চলেছে। তারপর আসো পাগলাপন্থী সংগ্রাম। তো পাগলাপন্থী সংগ্রাম এটা বাংলাতে হয়েছিল 1825 থেকে 1833-এর সময়কালের মধ্যে। এটিও একটি পিজেন্ট মুভমেন্ট ছিল, যেটা পাগলাপন্থী নামে একজন ধর্মীয় সম্প্রদায়, এই পাগলাপন্থী ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা এই সংগ্রাম করেছিল। এবং এই পাগলাপন্থী যে সংগ্রাম, সেখানে যারা লিডার ছিল সেটা ছিল হচ্ছে করম সাহা আর টিপু সাহা, ঠিক আছে? তোমরা সে একটা গান শুনেছো না, কি একটা গান কিছুদিন আগে খুব মানে ইয়ে হয়েছিল, পাগলা বাবার দরবারে না কি বলে একটা বাংলাদেশের একটা গান ভাইরাল হয়েছিল হেভি, মানে ফেসবুক ইউটিউব খুললে চলতে থাকতো। তো সেই পাগলাপন্থীদের বাবার দরবারে পাগলের খেলা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো ওই কমিউনিটির মাধ্যমে, ওই পাগলাপন্থীদের মাধ্যমে বিশেষ করে ইস্ট বেঙ্গলে এই মুভমেন্টটি সংগঠিত হয়েছিল। রিজন ফর দ্য রিভোল্ট, রিভোল্টের রিজনটা কি ছিল? দ্য পাগলাস অ্যান্ড their associates fought against the jamindars and the forces of the company to protect peasants from the oppression and undue claims of the jamindars.
ব্রিটিশ রিয়াকশন কি ছিল? টিপু শাহ and some of his insurgent followers were captured in 1833 and tried. The government mitigated many of the demands of the resisting peasants, including a reduction of the rent rate. অর্থাৎ এখানে দেখো রেন্ট রেট মানে ট্যাক্সের হারটা কমানো হয়েছিল একটু। Consequently, the movement was subdivided and peace was restored in the area. Okay, চলো নেক্সট আসো। এখানে দেখতে পাচ্ছ ফরাইজি রিভোল্ট, এটা তোমার মুসলিম সেক্ট হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের ফরিদপুরে এটি শুরু হয়েছিল। বাংলাদেশের ফরিদপুরে হাজি শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাইজি মুভমেন্ট। এটা রেডিক্যাল রিলিজিয়াস বা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেসের কথা বলতো। অর্থাৎ হাজি শরীয়তুল্লাহ বলতো যে ইসলাম ধর্ম এখন নাকি পথভ্রষ্ট হয়েছে, তাই সঠিকভাবে ইসলাম ধর্মকে র্যাডিক্যাল হতে হবে, তার ধর্মটাকে রিফর্ম করতে হবে এবং সামাজিক এবং পলিটিক্যাল চেঞ্জেস আনতে হবে। ওকে, তো বিশেষ করে ফরাইজি মুভমেন্ট এটা একটা মুসলিম কমিউনিটির একটা মুভমেন্ট ছিল। শরীয়তুল্লাহ সান অফ দুদু মিয়া, যিনি 1819 থেকে 60-এর মধ্যে অর্গানাইজড হিজ ফুল ফলোয়ার্স উইথ অ্যান এইম টু এক্সপেল দ্য ইংলিশ ইন্ট্রুডার্স ফ্রম বেঙ্গল। বাংলা থেকে ইংরেজদের তাড়ানোর জন্য তিনি শপথ করেছিলেন। দ্য সেক্ট অলসো সাপোর্টেড দ্য কজ অফ দ্য টেনান্টস আগেন্স্ট দ্য জমিনদার্স। মোস্ট অফ দ্য ফরাইজিজ জয়েন্ড দ্য ওয়াহাবি র্যাঙ্কস, এবং পরবর্তীকালে এই সমস্ত জিনিসগুলো ওয়াহাবিদের সাথে যুক্ত হবে। আচ্ছা, এরপর আসো পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া আফটার 1857। তো 57-এর আগে আমরা যে মুভমেন্টগুলো দেখলাম, এবার তার পরেরটা ইন্ডিগো রিভোল্ট। তো ইন্ডিগো রিভোল্টের ক্ষেত্রে যেটাকে আমরা বলি নীল বিপ্লব বা নীল বিদ্রোহ, ঠিক, এটা 1859-60 হয়েছিল নীল বিদ্রোহ। বাংলা এটার সেন্টার পয়েন্ট ছিল। তোমার বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস এটা হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। এবং আমি খুব সৌভাগ্যবান যে এই যে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস দেখছো, এ দেখো তো এরা কোন জায়গার লোক, কোথায় লেখা আছে? নদিয়া লেখা আছে না? এই যে আমি মাঝে মাঝেই তোমাদের বসন্ত বিশ্বাস সম্পর্কে বলেছি, বসন্ত বিশ্বাস বলিনি? হ্যাঁ স্যার বলেছেন। বসন্ত বিশ্বাস সম্পর্কে আমি বলেছি। আমি তো শুনিনি। লর্ড হার্ডিঞ্জের ওপরে যে বোমা নিক্ষেপ করতে গিয়েছিল 1911 সালে, একটা বিপ্লবী ছিলেন, একজন বলেছিলেন। হ্যাঁ, রাসবিহারী বোসের মানে তত্ত্বাবধানে। তো এই বসন্ত বিশ্বাস কি ছিল? এই দিগম্বর বিশ্বাস দেখছো, এই দিগম্বর বিশ্বাসের নাতি ছেলে, বুঝতে পারছো? বিপ্লবী ঘরেরই সন্তান, তা নাহলে এমনটা হয় না। তো বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস এরা দুই ভাই ছিল। এরা দুজন হচ্ছে ঠাকুর দাদা, বসন্ত বিশ্বাসের ঠাকুর দাদা হবে এরা। এই আমাদের গ্রাম, আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরেই তাদের গ্রাম, পোড়াগাছা গ্রাম। আমরা যে ব্লকে থাকি তার পাশের ব্লক কৃষ্ণগঞ্জ ব্লকে তাদের নিবাস। তো এই নীল বিদ্রোহ আমাদের নদিয়া থেকে লিড করেছিল বিশ্বাস ব্রাদার্স, যে যাদের নাম হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। এবং বাংলাদেশ থেকে রফিক মন্ডল, মানে সরি, মালদা থেকে রফিক মন্ডল, আর পাবনা থেকে, বাংলাদেশের পাবনা জেলা থেকে কাদের মোল্লা। তো এনারা এই জায়গাগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন এই নীল বিদ্রোহের। ওকে, আচ্ছা, মালদা থেকে কেউ আছো? ওকে, ঠিক আছে। রিজন ফর দ্য রিভোল্ট, এই রিভোল্টটা কি ছিল? নীল বিদ্রোহ ছোটবেলা থেকে আমরা পড়ছি। দ্য peasants in many parts of Bengal had refused to plant indigo for the European planters who had been forcing the peasants to cultivate it. কারণ এই নীল চাষ করলে জমির উর্বরতা শক্তি একদম নষ্ট হয়ে যেত। মানে যে জমিতে 1 বছর নীল চাষ করা হতো, সেই জমিতে 3 বছর ধরে আর কোনো ফসলই ফলানো যেত না। কিন্তু যে জমিতে কৃষক সমাজ ধান উৎপাদন করত, গম উৎপাদন করত, সারা বছর যা খেয়ে তারা বেঁচে থাকতো, সেই সমস্ত জমিতে একবার নীল চাষ করে 3 বছর ফেলে রাখলে তারা খাবে কি, তাই না? তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার কৃষকরা এই নীল চাষের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করেছিল। এবং পিজেন্টরা ইন্ডিগো ফ্যাক্টরিগুলোকে, নীল ফ্যাক্টরিগুলোকে অ্যাটাক করত উইথ স্পেয়ার্স অ্যান্ড সোর্স, বল্লম তলোয়ারি নিয়ে।
হ্যাঁ, প্ল্যান্টার্স হু ডিমান্ডেড রেন্ট ওয়্যার বিটেন, ঠিক আছে, এবং যারা নীল চাষি ছিল বা নীলকর সাহেব যারা ছিল তারা ডিমান্ড করতো যে এই রেন্টগুলোকে যাতে বিট করা যায়, ঠিক আছে। ইট ওয়াজ স্পেশালি স্ট্রং ইন দ্য পাবনা ডিস্ট্রিক্ট, পাবনা ডিস্ট্রিক্টে এই আন্দোলন বিরাটভাবে হয়েছিল, ওয়ার দ্য রায়তস ওয়ার স্ট্রংলি অপোজড টু সোয়িং ইন্ডিগো, যেখানে কৃষক, রায়ত মানে কৃষক, মনে রাখবে, রায়ত মানে চাষি, কৃষক, তারা নীল চাষ করতে একদম অপোজ করেছিল। ব্রিটিশ রিয়াকশন কি ছিল? দ্য গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড দ্য ইন্ডিগো কমিশন ইন 1869, খুব ইম্পর্টেন্ট, 1869 এই নীল বিদ্রোহটাকে এক্সামাইন করার জন্য ইন্ডিগো কমিশন এস্টাবলিশ করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল, which worked for the removal of some of the abuses of indigo cultivation, আর ইন্ডিগো কাল্টিভেশনের যে হার্মস যেগুলো আছে সেটাকে একটু রিমুভ করার চেষ্টা করেছিল। দ্য প্লে নীল দর্পণ, নীল দর্পণ নাটক, যেটা দীনবন্ধু মিত্র রচনা করেছিল 1860, সেটাতে ডিপিক্ট করা হয়েছে এই নীল চাষীদের উপরে অত্যাচারের কাহিনী। এরপর আসো ডেকান রাইটস, 1875 এই দাক্ষিণাত্যের রাইট হয়েছিল। এর জায়গাটা বলতে পারো পুনা, সাতারা আর আহমেদনগর, এই জায়গাতে হয়েছিল ডেকান রাইটস। রিজন কি ছিল? দ্য বেসিস অফ দ্য ডেকান রাইটস লে ইন দ্য এভলিউশন অফ দ্য রায়তবাড়ি সিস্টেম ইটসেলফ, রায়তবাড়ি সিস্টেমের জন্য হওয়া যে ক্ষতি সেইটার জন্য এই বিদ্রোহ হয়েছিল। দেখো, আমরা আগে বলছিলাম রায়তবাড়ি সিস্টেম মানে যেখানে কৃষক নিজেই ট্যাক্স পে করবে, তো ট্যাক্সের পরিমাণ এত পরিমাণে বেড়ে যেত, এবং সব থেকে বড় কথা কি ছিল জানো? এই রায়তদের মধ্যে কিছু কিছু ছিল হচ্ছে বড়লোক রায়ত আর কিছু কিছু ছিল গরিব রায়ত। মানে বড়লোক রায়ত বলতে এমন এমন কৃষক ছিল যার কাছে 1000 বিঘা সম্পত্তি ছিল, আবার এমন কিছু রায়ত ছিল যার কাছে 10 বিঘা জমি ছিল। তাহলে যার 1000 বিঘা সম্পত্তি জমি আর যার 10 বিঘা জমি, এই দুজনের ট্যাক্স যদি সেম হয় তাহলে পরে তো বিপদ। তো সেই ক্ষেত্রে যারা দরিদ্র কৃষক সমাজ শ্রেণীর ছিল তারা কিন্তু এই আন্দোলনটাকে সংগঠিত করেছিল। বাই ফেভারিং দ্য ভানিশ, বাই ফেভারিং দ্য ভানিশ, ভানিশ মানে ভিলেজ মানি লেন্ডার্স, ঠিক আছে, ওভার দ্য কুনিবস, কুনিবস মানে যারা কৃষক সমাজ, ঠিক আছে, দ্য কোর্টস, দ্য নিউ লজ পোলারাইজড কাস্ট ডিফারেন্সেস, এখানে কাস্ট ডিফারেন্স হয়েছিল। মানে কাস্ট ডিফারেন্স বলতে ওই উঁচু জাত নিচু জাত এরকম ব্যাপারটা নয়, মানে এখানে জমিদার শ্রেণী মানে বড়লোক শ্রেণী আর গরিব শ্রেণী, যেটা আমি বললাম যে বড়লোক শ্রেণী আর গরিব শ্রেণীর মধ্যে বিরাট বড় একটা গ্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল। মানে ইংরেজরা যে আইন প্রণয়ন করেছিল সেইটার মাধ্যমে বড়লোক যারা যারা ভিলেজের মানি লেন্ডার্স, যারা মহাজন, সেই মহাজনদেরকে বলা হতো ভানিশ, VANIS, ভানিশ। এই ভানিশদেরকে ফেভার করতো ইংরেজরা, আর ডমিনেট কাদের করতো? কুনিবসদের। কুনিবস মানে চাষি সমাজ। তো এইটার ফলে সমাজের মধ্যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছিল, যার কারণে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। দিস ইমপ্লাইড অ্যান ইনক্রিজ ইন ট্রান্সফার অফ হোল্ডিংস ফ্রম পিজেন্টস টু মানি লেন্ডার্স। ওকে, the Kunibs rose against the Vanis in order to dispose them of their title deeds and mortgage bonds, which were looked upon as instruments of oppression. বুঝতে পারছো? মর্গেজ বন্ডস বা যে টাইটেল ডিডস সেইগুলোকে যাতে ডিসপোজ করা যায়। মানে কি হতো, এই মহাজনরা টাকা দিত বটে, কিন্তু তার বদলে তাদের থেকে মর্গেজ রাখতো, আর সেই টাকা যদি সময় মতন শোধ না করতে পারতো সেটা যেত চাষির হাত থেকে বেরিয়ে। নেচার অফ দ্য রিভোল্ট, রিভোল্টের নেচার কি ছিল? দ্য পিজেন্ট্রি হুইচ হ্যাড গ্যাদার্ড ফর আ উইকলি বাজার, উইকলি বাজারে তারা যখন জমায়েত হতো, লঞ্চড অ্যাটাকস অন দ্য মানি লেন্ডার্স, তারা বাজারে এসে চাষিগুলো একত্র হয়ে এই মহাজনদের উপরে অ্যাটাক করতো। অ্যান্ড ডিস্ট্রয়েড দ্য ডেভ কন্ট্রাক্টস, এবং তারা ওই যে সুদ নিত টাকা, আর সেটা যেটা লেখা থাকতো, কন্ট্রাক্ট থাকতো, সেই কন্ট্রাক্ট পেপারগুলোকে ধ্বংস করে ফেলতো, বন্ডগুলোকে ধ্বংস করে ফেলতো, যাতে জমিদারের কাছে কোনো প্রমাণ না থাকে বা ওই মহাজনের কাছে যাতে প্রমাণ না থাকে যে ভাই এরা টাকা নিয়েছিল। এগুলো হতো আর কি। ব্রিটিশ রেসপন্স কি ছিল? আফটার সাপ্রেসিং দ্য রিভোল্ট, এই বিদ্রোহকে ব্রিটিশরা দমন করে, দ্য গভর্নমেন্ট পাস দ্য ডেকান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট ইন 1879। ব্রিটিশ সরকার ডেকান এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বলে 1879-তে একটা আইন পাশ করলো। কিসের জন্য?
এইটার মাধ্যমেও দেখো টু এক্সটেন্ড প্রোটেকশন টু দেম, অর্থাৎ কৃষকদেরকে প্রোটেকশন করতে, কাদের থেকে? আগেন্স্ট দ্য মানি লেন্ডার্স, বানিশদের থেকে কুনিফদেরকে রক্ষা করার জন্য তোমাদের পরীক্ষায় কিন্তু এই নামগুলো ইউজ করা হবে, বানিশ অ্যান্ড কুনিফস। সো এটা মাথায় রেখো। চলো নেক্সট ইজ পাবনা মুভমেন্ট। আমরা দেখতে পাচ্ছি পাবনা কিন্তু একটা মুভমেন্টের গড়ই বলতে চলে, কারণ নীল বিদ্রোহ কিন্তু পাবনাতেই হয়েছিল। তাহলে 1873 থেকে 1885-র মধ্যে পাবনা মুভমেন্ট হয়েছিল, বাংলাদেশের বর্তমান পাবনা জেলা। এখানে নেতা কে ছিল? ঈশান চন্দ্র রায়, শম্ভুনাথ পাল আর হচ্ছে খদি মোল্লা। এই তিনজন প্রমুখ নেতা ছিল পাবনা মুভমেন্টের। রিজন কি ছিল? দ্য পিজেন্টস অর্গানাইজড আ নো রেন্ট ইউনিয়ন and launched armed attacks on the zamindars and their agents because of illegal seizure of property, arbitrary enhancement of rent and use of force, okay, frequent resources to exaction and harassment. তো আমার আর বাংলা বলতে হবে না, বুঝে ফেলেছো আশা করছি যে কারণ কি ছিল। The Act of 1859 provided riots with immunity from eviction, এবং এর জন্য 1859-এ একটা আইন পাশ করা হলো যেখানে বলা হলো যে জমিদাররা কোনো কৃষক বা প্রজাকে তার জমি থেকে উৎখাত করতে পারবে না। ওকে, the attempts of zamindars to annihilate the tenants' newly acquired occupancy rights and to convert them into tenants at will through forcibly written agreement resulted in harassment and atrocities that were vehemently opposed by peasants. Agrarian League was formed in 1837, that is formed by পাবনার একজন কৃষক যার নাম হচ্ছে ইউসুফ শাহী পরগনা। এই ইউসুফ শাহী পরগনার কৃষকরা কি করেছিল? একটা অ্যাগ্রারিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিল 1873-এ, which raised funds to mitigate litigation expenses, okay, held mass meetings। অর্থাৎ এই পাবনার এই যে ইউসুফ শাহী পরগনার যে গ্রামটা, সেই গ্রামের লোকের একটা অ্যাগ্রারিয়ান লীগ তৈরি করেছিল, এবং এই লীগের মাধ্যমে তারা কি করতো? গ্রামে মিটিং করতো, গ্রামে বসে মিটিং করে টাকা তুলতো, টাকা তুলে এই জমিদারদের বিরুদ্ধে মামলা করত, হ্যাঁ, আইনি লড়াই লড়তো এরা। তার মানে এটার নেচারটা কি বলতো? এই আন্দোলনের পাবনা মুভমেন্টের নেচার কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। আগে এরা যেমন মানে তোমার ওই ইয়েতে এসে অ্যাটাক করতো, আর্মড অ্যাটাক করতো, ঠিক আছে, সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে আইনি ব্যাপারে চলে যায় আর কি। ব্রিটিশ রিয়াকশন কি ছিল? This peasant movement was suppressed only after armed intervention by the government. Later, an inquiry committee was appointed to look into the complaints of the peasants, which led to the enactment of an act, এবং তারপর নতুন আইন তৈরি হলো। ওকে, এরপর হচ্ছে চম্পারণ মুভমেন্ট। তো চম্পারণের সত্যাগ্রহ বা চম্পারণের মুভমেন্ট, যেটা 1917-18 হয়েছিল, গান্ধীজির প্রথম এক্সপেরিমেন্ট ভারতবর্ষে সত্যাগ্রহের, সেটা এটা। এখানে গান্ধীজির সাথে জেবি কৃপালিনী, বাবু ব্রিজকিশোর প্রসাদ, বাবু রাজেন্দ্র প্রসাদ, এই সমস্ত লোকেরাও কিন্তু ছিলেন। ওকে, রিজন ফর দ্য রিভল্ট: দ্য টেন্যান্ট ফার্মার্স ওয়্যার ফোর্সড বাই দ্য ব্রিটিশ প্ল্যান্টার্স টু কাল্টিভেট ইন্ডিগো ইন দ্য 3/20th part of a বিঘা of their holding। ওকে, তার মানে নীল চাষিরা বাধ্য করতো যে 20 ভাগের 3 ভাগে তোমায় নীল চাষ করতেই হবে, হ্যাঁ, যেটাকে বলা হতো 3 কাঠিয়া। 3 কাঠিয়া মানে 3 কাঠা, মানে এটা জানো তো তোমরা 20 কাঠাতে হয় 1 বিঘা, 20 কাঠাতে 1 বিঘা হয়। তো যার কাছে 1 বিঘা সম্পত্তি আছে, মানে 20 কাঠা সম্পত্তি আছে, তার 3 কাঠা জমিতে তাকে নীল চাষ করতেই হবে। এরকম ভাবে যারা ব্রিটিশ নীল কর ছিল বা নীল চাষি, যারা মানে নীলকরই তো বলে, নীলকর ছিল, তারা কিন্তু কৃষকদেরকে বাধ্য করত চম্পারণে, বিহারে। তো সেই জায়গা থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়।
Lodges were transferred to poor peasants, or they could give up indigo cultivation by paying higher rents for the land. এবং তারা যদি কোনো কৃষক যদি তার জমিতে নীল চাষ করতে না চাইতো তাহলে তাকে ট্যাক্স পে করতে হতো হাইয়ার রেটে। নেচার অফ দ্য রিভোল্ট কি ছিল? গান্ধীজি এটা কিন্তু অ্যাটাক ছিল না, গান্ধীজির মেথড অফ পিসফুল সত্যাগ্রহ অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স, ঠিক আছে, আইন অমান্য এবং শান্তিপূর্ণ সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজির এই আন্দোলনটা ছিল। ব্রিটিশ রিয়াকশন কি ছিল? দ্য গভর্নমেন্ট হ্যাড টু রিলেন্ট, okay, and called Gandhiji for talks and also made him a member of the committee to inquiry into the plight of the indigo planters. ইন্ডিগো প্লান্টার্সের যে দুঃখ দুর্দশা সেটাকে এনকোয়ার করার জন্য একটা কমিটি ফর্ম করা হয়েছিল, গান্ধীকে সেই কমিটির মেম্বার বানানো হয়েছিল। দ্য তিন কাঠিয়া সিস্টেম ওয়াজ অ্যাবলিশড বেসড অন দ্য কমিটিজ রিপোর্ট, এবং এই কমিটির রিপোর্ট অনুসারে এই তিন কাঠিয়া প্রথা অ্যাবলিশ করা হয়েছিল। তাহলে জিজ্ঞেস করবে যে তিন কাঠিয়া সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট, তাহলে তিন কাঠিয়া সিস্টেম কোন মুভমেন্টের সাথে যুক্ত? দ্যাট ইজ চম্পারণ মুভমেন্ট। ওকে, নাও খেরা সত্যাগ্রহ 1918-তে খেরা সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে, সেখানেও মহাত্মা গান্ধী লিড দিয়েছেন। এটার কারণ কি ছিল? দ্য ইমিডিয়েট ব্যাকড্রপ to the agitation was the poor harvest in 1917-18, which coincided with an increase in price of essentials. মানে মোটামুটি ধরো 1917-18-তে একটা খরা এসছিল, সেই খরাতে যখন কৃষকেরা তাদের ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, যার জন্য বাজারে প্রচণ্ড দাম বৃদ্ধি পেয়েছিল দ্রব্যমূল্যের, এসেনশিয়াল জিনিসের, সেই জায়গা থেকে দ্য পিজেন্টস ডিমান্ডেড রেমিশন অফ রেভিনিউ ফর দ্য ইয়ার টু অ্যালিভেট দেয়ার সাফারিং। ওকে, বাট দ্য কলোনিয়াল গভর্নমেন্ট ইগনোরড দেয়ার কনসার্ন। তো সেই কারণে যেহেতু ভালো ফসল হয়নি এবং দ্রব্যমূল্যর দাম প্রচুর বেড়ে গিয়েছিল, তাই কৃষকরা বলছিল যে আমাদের 1 বছরের কর মাফ করে দেওয়া হোক, কিন্তু সেটা ইংরেজরা মানেনি। তার জন্য গেটিং নো অ্যাসুরেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট অন দ্য ডিমান্ডস অফ দ্য পিজেন্টস, গান্ধী ডিসাইডেড অ্যাট আ মিটিং অফ দ্য গুজরাট সভা টু রিসোর্ট টু সত্যাগ্রহ। তিনি বললেন তাহলে চলো আমরা সত্যাগ্রহ করি। নেচার অফ দ্য রিভোল্ট কি ছিল? রিপোর্টস অফ ভায়োলেন্স ইন সাম এরিয়াস, ডিসঅবেইং গান্ধীজ আপিল টু প্যাসিভ রেজিস্ট্যান্স। মানে গান্ধীজি মানে সত্যাগ্রহের মাধ্যমে এটা করতে চেয়েছিল, কিন্তু কোথাও কোথাও একটু খুটখাট গন্ডগোল হয়েছিল। ব্রিটিশ রিয়াকশন কি ছিল? মোহনলাল কামেশ্বর পান্ডে অ্যান্ড আদার লোকাল লিডার্স ওয়ার অ্যারেস্টেড ফর ডিফাইং দ্য গভর্নমেন্ট। ওকে, গভর্নমেন্টকে ডিফাই করার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। দ্য গভর্নমেন্ট অর্ডার ইটস লোকাল অফিসিয়ালস টু বি restrained in the collection of revenues and not to confiscate lands because they wanted Indian support in British war efforts. খুব ইম্পর্ট্যান্ট। এই টাইমটাতে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে বা এই সময় ব্রিটিশ ভারতীয়দের একটা সহযোগিতা তাদের দরকার, তাই তারা একটুখানি মানে কৃষকদের রেয়াত করেছিল, একটু ছাড় দিয়েছিল। খেরা সত্যাগ্রহ গুজরাটে। চলো তারপর এক্কা বা একা মুভমেন্ট। এক্কা মুভমেন্ট বা একা, কোথাও কোথাও এ লেখা আছে, কোথাও একা। একা মুভমেন্ট এটা উত্তরপ্রদেশের অবাধে হয়েছিল। ওকে, লিডার ছিল মাদারি পাসি। দ্য রিভোল্ট ইন উত্তর প্রদেশ ওয়াজ লেড বাই ফিজি রিটার্নড indentured laborer Baba Ramchandra. Reason for the revolution is Spanish flu, 6 years of drought, price rise and shortage of food grains and fuel, charging higher than the record rent, non-distribution of rent receipts, imposition of additional and arbitrary cesses, grain rents, মানে ট্যাক্সের হার প্রচন্ড পরিমাণে বাড়ানো হয়েছিল। যেখানে স্প্যানিশ ফ্লুতে একটা মহামারী তৈরি হয়েছিল, 6 বছর ধরে খরা চলছিল এখানে, যার জন্য খাবার দ্রব্যাদি
ফুয়েল সমস্ত কিছু আগুনের দাম তৈরি হয়ে মানে দাম আগুনের মতন হয়ে গেছিল। তো এইরকম পরিস্থিতিতে যদি তুমি ট্যাক্স ফ্যাক্স না কমাও, আন্দোলন তো হবেই। সেটাই হয়েছিল একা মুভমেন্টে। নেচার অফ দ্য রিভোল্ট কি ছিল? বিকজ অফ দ্য ইনভলভমেন্ট অফ কংগ্রেস। এখানে কংগ্রেসের এবং খিলাফত যারা ক্যাম্পেইনার্স আছে তাদের সহযোগিতা যেহেতু মিলেছিল, তো সেই কারণে ইনিশিয়ালি খুব পিসফুল একটা মুভমেন্ট ছিল। হ্যাঁ, অ্যান্ড ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ গান্ধিয়ান আইডিওলজি, এবং গান্ধিয়ান আইডিওলজির একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আন্দোলন হয়েছিল। মানে দেখতে পাচ্ছ যে কংগ্রেসের উদ্ভবের পর থেকেই মানে যেখানে যেখানে কংগ্রেসীদের অংশগ্রহণ হয়েছে সেখানেই ভায়োলেন্স কমে গেছে। মানে সত্যাগ্রহ বা ওই অনুনয় বিনয়ের মাধ্যমে একটা ব্যাপার চলে এসছে। সোশ্যাল বয়কট, কিন্তু এই জায়গাটা যখন তোমরা দেখবে না, এই যে কি বলে এটাকে, ট্রাইবাল মুভমেন্টগুলো যখন দেখবে, তো ট্রাইবাল মুভমেন্টগুলো কিন্তু মানে হিংসাত্মক ছিল, ভায়োলেন্ট ছিল। কেন? কংগ্রেস কিন্তু সেইখানে সেভাবে ইন্টারেস্ট দেখায়নি বলে আমার মনে হয়েছে। যাই হোক, এটা ছেড়ে দাও। কোথায় ছিলাম ভাই? হ্যাঁ, গান্ধিয়ান আইডিওলজিতে হতো সোশ্যাল বয়কট, ঠিক আছে, পিকেটিং, হোল্ডিং মাস র্যালিজ, ওকে, টু পুশ ফর দেয়ার ডিমান্ডস। মানে আমাদের বর্তমান দিনের মতনই আর কি হতো, বয়কট করো, পিকেটিং করো, র্যালি করো। However, as the movement became more militant and began to aggressively resist Talukdar and Zamindar violence, the Congress and Khilafat leaders distanced themselves from it. দেখতে পাচ্ছ, ধীরে ধীরে যখন এই আন্দোলনটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল না, তখন এই কংগ্রেস আর খিলাফতের এই সমস্ত নেতাগুলো এর থেকে দারকিনার করে নিয়েছিল, নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। And this peasant movement became completely independent of Congress Khilafat influence. ওকে, এবং কংগ্রেসের খিলাফত ইনফ্লুয়েন্স থেকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে এটা হয়েছিল, লড়াই হয়েছিল। হ্যাঁ, এর জন্যই নামটা হচ্ছে একা মুভমেন্ট আমার মনে হচ্ছে, এরা একা একাই লড়েছিল যেহেতু। আচ্ছা, এরপর মোপলা, বাবা আর কত ভয়ঙ্কর ব্যাপার, তো এখনো অনেক রয়েছে। সো এক কাজ করি, আমরা এই পর্যন্ত আজকে শেষ করে দিই। হ্যাঁ, আর বলতে ভালো লাগছে না। ঠিক, এই পর্যন্ত শেষ করে দিই আজকে। আমি নোটটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, তাহলে পরের দিন আলোচনা করতে আরো সুবিধা হবে। ওকে, ঠিক আছে, গুড নাইট।